বিচ্ছেদের ৪ বছর পর প্রিয় মানুষটির হলুদের সন্ধ্যার লাইভ পারফর্ম করছে নূর। পুরো নাম তেহজিব নূর, একজন প্রফেশনাল সিঙ্গার। সে মাসখানেক আগেই তাদের সাথে কন্ট্যাক্ট করেছেন মিস্টার আশমিন জানিয়ার পিএ সানভি। সব কিছু জেনে শুনেই কন্ট্যাক্ট পেপারে সাইন করেছে নূর, যে বর্তমানে স্টেজ কাঁপাচ্ছে নিজের সুরেলা গলার গান দিয়ে। তার সাথে একদল মেয়ে গানে তালে তালে নেচে যাচ্ছে। নূরও তাদের সাথে তাল মেলাচ্ছে মাঝে মাঝে। তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ইয়াসমিন, অথচ তাকে দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে তার রাগ পুরো পুরো কমিউনিটি সেন্টার জ্বালিয়ে দিতে পারে। আশমিনের বাবা কিছুটা আঁচ করতে পেরে মুচকি হাসলেন। ছেলে চোখে চোখ পড়তে গা জ্বালানো হাসি দিতে ভুললেন না। আশমিনের রাগ তরতর করে বেড়ে গেল। সে নূরের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। শুরু। বেবি পিঙ্ক গ্রাউন্ডে নূরকে প্রিন্সেসের মতো লাগছে। হেলে দুলে যখন ডান্সারদের সাথে পা মেলাচ্ছে তখন আসমিনের কলিজায় আগুন লেগে যাচ্ছে। অথচ তার পাশেই তার হবু বউ বসে রাগে ফুঁসছে। তাতে তার কোনো হেলদোল নেই। তার কলিজা কয়লা করার জন্য স্টেজে হাজির হলো মেন সিঙ্গার তাসিন, যে আপাতত নূরের সাথে দুজন যে খুব বেশি এনজয় করে গাইছে তা কেউ চোখ বন্ধ করেই বলে দিতে পারবে। আসমিনের হবু বউ লারা এবার নিজের বেচারি মার্কা খোলস ছেড়ে বেরিয়ে এলো। কটমট করতে করতে আসমিনকে বলল, প্রাক্তনের প্রতি দরদ উঠলে উঠছে নাকি? এইভাবে তাকিয়ে কি তার রূপের সাগরে ডুব দিয়েছ? তার সবাইকে বোঝাতে চাইছো? আসমিন পূর্ণ দৃষ্টিতে তাকালো লারার দিকে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে উপহাসের সুরে বলল, সামনে রূপের সাগর রেখে আমি পাশে পচার ডোবা নিয়ে বসে আছি। কি দিন আসলো আমার! আমি কি ভেবেছি জানো লারা, এবার শহরের সমস্ত পচা নর্দমাগুলো পরিষ্কার করে ফেলবো, আবর্জনা সব ডাস্টবিনে চড়ে ফেলবো। মন্ত্রী হিসেবে আমার একটা কর্তব্য তো আছে নাকি? লারার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আসমিনের নজর এখনও নূরের স্থির। প্রথম থেকে সবটা খেয়াল করলেও আসমিনকে পুরোপুরি ইগনোর করে গেছে নূর। প্রিয়জনের পাশে অন্য কাউকে সহ্য করার মানে নিজের করি, তবুও নূর নির্বাক। আর তার এই নির্লিপ্ততাই তার সবচেয়ে বড় হাতিয়ার। এই যে সামনের মানুষটা তাকে হাসি খুশি আর এক ছেলের সাথে পারফর্ম করতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে। তাতেই তো তার নিজের কলিজায় বরফ পড়ছে। গান শেষ হতেই উত্তেজনায় ফেটে পড়ল দর্শক। তালিতে তাদের বা দিচ্ছে সবাই। নূর স্টেজ থেকে নেমে আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে গেল। নূর হাসি হাসি মুখে বলল, আছেন স্যার? মার খাবি। আমি আবার স্যার হলাম কবে রে? মিনিস্টার আশমিন জাইনের বাবা আপনি, স্যার না বলে গর্দান যাবে যে। ওইসব মিনিস্টার ফিনিস্টার বাদ দে। 2 পয়সার মূল্য নেই আমার কাছে এসবের। আমি তোর আঙ্কেল ছিলাম তাই আছি। খবরদার এসব স্যারটার বলবি না। আচ্ছা ডাকবো না, রাগ করো না তুমি। অনেকদিন পর দেখা, এভাবে রাগ করলে আমার খারাপ লাগবে। ছেলের বিয়েতে মজা করো। মুখ কোমড়া করে আছো কেন? নূরের কথা শুনে মুখ গোমড়া করে ফেলল আমজাদ চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিল। অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হ। সবাই সব কিছুর মূল্য দিতে জানে না রে মা। কাজকে হীরা ভাবতে ভাবতে আসল হীরাকে কাজ ভেবে হারিয়ে ফেলে। যে মূল্য দিতে জানে না তাকে মূল্যহীনের খাতায় ফেলিয়ে দিয়ে এগিয়ে যা। নিজেকে শক্ত কর, যাতে আল্লাহ ছাড়া আর কেউ তোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা না রাখে। নূর মলিন হাসল। আমজাদ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল। রুমে প্রবেশ করতেই নূরের হাসি হাসি মুখটা বিষাদে কালো মেঘে ছেয়ে গেল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই সন্তপূর্ণ তা মুছে নিল সে। আসমিনের তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই সীমাবদ্ধ। নূর এখনও আসমিনকেই খেয়াল করেনি। বিশালবহুল স্টোরের ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকতে একটা হাত শক্ত করে চেপে ধরল তাকে। শক্ত হাতের ধাক্কা দেয়ালের ওপর আছড়ে পড়ল নূর। কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল সব কিছু।
নিজেকে সামলে নেওয়ার আগেই সেই হাতের মালিক শক্ত করে চেপে ধরল তাকে। ভীত চোখের সামনে তাকাতেই শান্ত হয়ে গেল নূর। আসমিন চোখ লাল করে তার দিকেই তাকিয়ে। সরে দাঁড়ান মন্ত্রী সাহেব, সামান্য একজন সিঙ্গারের এতটা কাছে আসবেন না প্লিজ, চরিত্রে দাগ লাগতে পারে। নূরের নির্লিপ্ত ভাব আসমিনের রাগে ঘি ঢালার কাজ করলো। হাতের বাঁধন শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আজকাল সিঙ্গারেরা সস্তা হয়ে যাচ্ছে নাকি, নাকি তাদের চরিত্রটা এতটা নিম্নমানের হয়ে গেছে যে কেউ কাছে আসলে তার চরিত্র খারাপ বলবে লোকে? নূরের চোয়াল শক্ত করে তাকালো আসমিনের দিকে। পুনরো ক্ষত তাজা হয়ে উঠেছে। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মানুষ নিজের চরিত্র দিয়ে অন্যকে বিচার করে জানেন তো মন্ত্রী সাহেব। যার চরিত্র যেমন সে অন্যকে তেমনই ভাবে। সেসব কথা বাদ দিন, নিজের হবু বইয়ের দিকে নজর দিন। আমি এখানে আমার চরিত্রের সার্টিফিকেট নিতে বা দিতে আসিনি। ব্যক্তিগত কোনো কথা না বললে খুশি হব, দয়া করে হাত ছাড়ুন। যদি না ছাড়ি? ধরে রাখা আপনার স্বভাবের সাথে যায় না। আপনি ছেড়ে দিতেই অভ্যস্ত, তাই অযথা সময় নষ্ট করবেন না। বদলে গেছো। পৃথিবীটা নিষ্ঠুর, বড্ড নিষ্ঠুর মন্ত্রী সাহেব। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। আমার চোখ দিয়ে পৃথিবীটার নিষ্ঠুরতম মানুষগুলোকে দেখুন। দেখবেন প্রতারকদের মেলা বসেছে। ঠান্ডা মাথায় খুন করে দিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না। আচ্ছা মন্ত্রী সাহেব, আপনি কখনো আয়না দেখেন না? চোখ মেলাতে পারেন তো নিজের সাথে? ঘৃণা হয় না এই জন্য প্রতারক চেহারা দেখে? বমি পাই না? আমার কিন্তু বমি পাচ্ছে। মনে হচ্ছে ঘৃণাগুলো বমি হয়ে আপনার গায়ে উকরিয়ে দিই। আপনি বরং চলে যান, অযথা সময় নষ্ট করার মানে হয়? নূর, আপনার উপরে আমার কোনো দাবি নেই মন্ত্রী সাহেব। নূর এতটাও বেহায়া না, ভাববেন না আপনার নতুন সংসারে ঝামেলা সৃষ্টি করব। জীবন অনেক লম্বা জানেন তো, সেখানে আপনার মতো প্রতারকদের পাত্তা দিতে নেই। আমার করার প্রতিটি ওয়াদা আমি পূরণ করেছি। আর একটা ওয়াদা আমি আপনাকে করতে চাই মন্ত্রী সাহেব, আমার শূন্যতায় আপনার সুখের সংসার জ্বালিয়ে রাখ করে দিব। এটা এই নূরের ওয়াদা। প্রতি মুহূর্তে আপনি পুড়বেন। আপনার মনের ভিতরে থাকা শান্তির শেষ বিন্দুটুকু নিগড়ে বের করে আনব। এতদিন এই নূরের ভালোবাসা আপনাকে উষ্ণতা দিয়েছে, এবার নূরের তেজ আপনাকে ছাই করবে। নতুন জীবনের জন্য অভিনন্দন। বারান্দার সোফায় আয়েশি ভঙ্গিতে বসে মাথা পিছনের দিকে হেলিয়ে রেখেছে আসমিন। নূরের কোনো কথাই তার ওপর প্রভাব ফেলতে পারেনি। সে সব নিয়ে মাথাও ঘামাচ্ছে না সে। তার বর্তমান মাথা ব্যথার নাম লারা। এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। কয়েক দিনেই মাথা খেয়ে দিল। কয়েকটা বিশ্রী গালি দিয়ে মাথা সোজা করে বসলো সে। সামনের কাচুমাচু করে সানভি দাঁড়িয়ে কি বুঝে যে এই ছেলেটাকে নিজের প্রিয় করেছে আজও মাথায় আসে না। কি বলবে বলো? আসমিনের গম্ভীর গলা শুনে শুকনো ঢোক গিল সানভি। ভয়ে ভয়ে বলল, ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। তড়াক করে বন্ধ চোখ খুলে ফেলল আসমিন। রক্তিম চোখে তাকাতেই কাঁপাকাঁপি শুরু করে গেল সানভি। আসমিন নিজের ফোনের দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, নূর রুমে আছে শান, অযথা আমার সময় নষ্ট না করে বাকি দিকটা সামলাও। আমি লারা ম্যামের কথা বলছি স্যার। সানভি তাড়াহুড়ো জবাব। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আসমিনের। তবে চেহারায় তার রেশ মাত্র নেই। তো ভঙ্গিতেই শুভ্র পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে শান্ত গলায় বলল, ওই মেয়েকে আরেকবার ম্যাম বললে এই রিভলভারের একটা গুলি তোমার নামে দান করে দেব। বুঝে শুনে কথা বলবে পর থেকে, ঠিক আছে? তাড়াতাড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানালো সানভি। যে লোক কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে ঠান্ডা মাথায় খুন করতে পারে তার দ্বারা সব কিছুই সম্ভব। প্রাণের নিশ্চয়তা থাকলে এই চাকরি সে কবেই ছেড়ে দিত। এসবে এমনভাবে জড়িয়ে গেছে যে চারদিকে শত্রুর অভাব নেই। আসমিনের ছায়া মাথার থেকে উঠতেই সে দুনিয়া থেকে উঠে যাবে। লারাকে আমি সরিয়েছি, তাই চিন্তা বাদ দাও।
ঠিক আছে স্যার, তবে অভয় দিলে আরেকটা কথা বলতাম। আসমিন শান্ত চোখে তাকালো সানভির দিকে, সাথে সাথেই সানভি গড় করে সব বলতে শুরু করলো। আপনি লারাকে যে গোডনে রেখেছিলেন সেখানে সে নেই স্যার। আমাদের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কেউ তাকে নিয়ে গেছে। আশেপাশে সব জায়গা খোঁজ চলছে, কিন্তু কোনো আশানুরূপ খবর এখনো পাইনি। আসমিন চোখ বন্ধ করে মনে মনে বলল, কাজটা তুমি ঠিক করলে না নূর। আমার কাজে বাম হাত ঢুকানো আমি পছন্দ করি না। আমার অপছন্দের কাজগুলো তুমি সবচেয়ে বেশি করো। ফলাফল ভোগ করার জন্য তৈরি থেকো। চোখ বন্ধ রেখে সানভিকে বলল, এই মুহূর্তে শুধু আমার মায়ের কাছে এই খবরটা পৌঁছে দাও যে বউ পালিয়েছে, আর অন্দরমহল খালি করে দাও। শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ যেন না থাকে। ওকে স্যার। হতদন্ত পায়ে বেরিয়ে গেল সানভি। রাতটায় আরামের ঘুম বাদ দিয়ে এসব করতে হচ্ছে। কালারফুল প্রজাপতির মতো সুন্দরী মেয়েরা এদিকে সেদিকে উড়ে বেড়াচ্ছে, অথচ তার সেদিকে নজর দেওয়ারও সময় নেই। এই জীবন রেখে কি হবে? এর চেয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ঢের ভালো। ভোর রাতে মিসেস কামিনী চৌধুরীর বিলাপে ঘুম ভাঙল সবার। আসমিন এক মনে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছে সে। স্ক্রিনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে। নূর ঘুমাচ্ছে। ঠিক 2 মিনিটের মাথায় আলসে ভঙ্গিতে উঠে বসলো নূর। চোখগুলো মেসি বান করে আড়মোড়া ভেঙে পিছলে হাসলো। হেলে দুলে এসে আসমিনের সেট করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2 ঠোঁট উঁচু করে চুকচুক শব্দ করে উচ্চস্বরে হেসে উঠল। আসমিনের হাত মুষ্টিবন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। এই মেয়েটা এত বিধ্বংসী হলো কবে থেকে? নূর নিজের হাসি থামিয়ে চেহারায় দুঃখী দুঃখী করে বলল, আফসোসের সুরে বলল, আহারে, মন্ত্রী সাহেবের বউ পালিয়েছে বুঝি? এখন কি হবে? প্রেস মিডিয়া তো মন্ত্রী সাহেবকে বদনাম করে দেবে। আপনি চিন্তা করবেন না মন্ত্রী সাহেব, আমি কোনোভাবে আপনাকে বদনাম হতে দিব না। আমি ওয়াদা করেছিলাম তো, আপনার বিপদে আপনার পাশে থাকবো। লুক, আই এম হেয়ার। নূর রুম থেকে বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মাথায় সমস্ত শোরগোল থেমে গেল। পুরো দমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিশাল বাগানের মধ্যে বরের গোসলের প্রস্তুতি চলছে। এক সাইডে নূরের ব্যান্ড একের পর এক গান পারফর্ম করেই যাচ্ছে। আজকে নূর এখনও স্টেজে ওঠেনি। সে আসমিনের আসার অপেক্ষায় আছে। তার পারফরমেন্স শুরু হবে আসমিন আসার পরই। কয়েক মুহূর্ত পরে আসমিন উপস্থিত হলো বাগানে। শুভ্র পাঞ্জাবিতে রাজকুমারের মতো লাগছে তাকে। পাঞ্জাবিটা অসাধারণভাবে মানিয়ে গিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই স্থির। নূর মাছি তাড়ানোর মতো হাত নাড়ল। আসমিন বাঁকা হেসে গোসলের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়ালো। মহিলারা তাকে আবারও হলুদ মাখিয়ে দিল। স্টেজে তখন শুভ বিবাহ গান বাজছে। আমজাদ চৌধুরী হাঁক ডেকে নূরকে বলল, এদিকে আয় তো তেহজিন মা, আসমিনকে হলুদ লাগিয়ে দে। নূর শয়তানি হেসে হাত ভর্তি হলুদ নিয়ে এলো। নূরকে আসতে দেখে মহিলারা এক পাশ হয়ে দাঁড়িয়ে গেল। আসমিন শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে। নূর আসমিনের মুখোমুখি দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। আমার জায়গায় বসিয়েছ অন্য কাউকে যেমন, তোমার জায়গাও তো দিয়ে দেবো অন্য কাউকে তেমন। আসমিনের গালে হলুদ লাগিয়ে দিতেই আসমিন নূরের হাত চেপে ধরল। হ্যাচকা টানে নূরকে ঘুরিয়ে নিল। সাথে সাথে আসমিনের বুকের সাথে নূরের পিঠ লেগে গেল। আসমিন হালকা নিচু হয়ে গুনগুন করে গাইল, तेरे मुस्कुराना नजरियों झुकाना मेरे लिए ही बस मेरे लिए है। নূরের গালে নিজের গাল ঘষে দিল। নূর বাঁকা হেসে সামনে বসে থাকা কামিনী চৌধুরীর দিকে তাকালো। সে কটমট করে তাদের দিকেই তাকিয়ে লারাকে এখনো পাওয়া যায়নি। নূর তাদের আশ্বাস দিয়েছে সে সময় মতো লারাকে বধূ বেশে উপস্থিত করবে। কামিনী চৌধুরী জানেন নূর নিজের কথা রাখবে, তবুও নিশ্চিন্ত হতে পারছেন না।
আসমিনের মতিগতি তার ঠিক লাগছে না। ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হলো। আসমিন নিজের রুমেই দাঁড়িয়ে বরবেশে তাকে কোনো দেশের রাজা লাগছে। কিছু একটা ভেবে শয়তানি হেসে বিড়বিড় করলো। জীবনে কাল বৈশাখী ঝড় তুলে দেব তেহজিব, ঠিক যেমন আজ আমার হৃদয়ে ঝড় উঠেছে। ঝড়ের তাণ্ডবে যেমন শুকনো ডালগুলো ভেঙে পড়ে, ঠিক তোমাকেও সেভাবে ভেঙে কুড়িয়ে দেব। তবে তোমার মতো আমি তোমাকে একা ছাড়বো না, খুব যত্ন করে কুড়িয়ে নেব বাহুডোরে। আজ যেমন তুমি আমাকে শূন্যতার মহাকাশে ছুঁড়ে ফেলেছ, ঠিক আমিও তোমাকে আমার হৃদয়ে আস্থা করে ছুঁড়ে ফেলব। দেখা হবে শীঘ্রই। আসমিনের চোখ মুখ লাল হয়ে গেছে। বরবেশে বসে আছে সে, পাশেই তার বাবা মলিন মুখে বসে। প্রেস মিডিয়া চারদিকে গিগি করছে। সামিয়ানা ওপাশে লারা বধূ বেশে উপস্থিত, নূর সামনেই দাঁড়িয়ে। আর ক্রুটো হাসি। আসমিন হঠাৎ করেই খুব হাসি হাসি মুখ করে তাকালো নূরের দিকে। হকচকিয়ে গেল নূর। এর মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। লারাকে কবুল বলতে বললে লারা ভীত চোখে আসমিনের দিকে তাকালো। আসমিন হাসি মুখে তার দিকে তাকিয়ে ইশারায় কবুল বলতে বলল। লারা কাঁপা কাঁপা গলায় কবুল বলে দিল। আমজাদ চৌধুরী মুখ কালো করে ফেলল। হঠাৎ করে আসমিন চিৎকার করে উঠল। কি হয়েছে আব্বু? বুকে ব্যথা করছে? চিন্তা করো না, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আসমিনের চিৎকার শুনে আমজাদ চৌধুরী হাত এমনিতেই বুকে চলে গিয়েছিল। সে এখন হতভম্ব চোখে আসমিনের দিকে তাকিয়ে। আসমিন ফিসফিস করে বলল, যদি চাও এই মেয়েকে বিয়ে করে সত্যি সত্যি তোমাকে হার্ট অ্যাটাক না দিই, তাহলে আমার সাথে তুমি এই মুহূর্তে হাসপাতালে চলো। আমজাদ চৌধুরীর এবার সত্যিই বুকে ব্যথা শুরু হয়ে গেল। আমজাদ চৌধুরীকে যখন হসপিটালে নেওয়ার তোড়জোড় চলছে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে হাজির হলো নূর। আসমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। সানভি আমতা আমতা করে বলল, সরে দাঁড়ান ম্যাম, স্যারকে এখনই হসপিটালাইজ করতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নূর বাঁকা এসে আমজাদ চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ালো। কামিনী চৌধুরী তাকে ধরে বিলাপ করেই যাচ্ছে। লারা ভয়াত্মক চেহারা নিয়ে পাশে দাঁড়িয়ে। নূর আসমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, সবাই শান্ত হন, কেউ অস্থির হবেন না প্লিজ। আঙ্কেলের কাছ থেকে ব্যথা হয়েছে, ছেলের বিয়ে বলে কথা। হেভি খাওয়ার এই অবস্থা, নাথিং এলস। আসমিনের সামনে গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল, না, এটা আঙ্কেলকে খাইয়ে দিন, 10 মিনিটে ঠিক হয়ে যাবে। আপনি বরং ভালো ছেলের মতন বিয়েটা করেন। সুন্দরী সুশীল বউ অপেক্ষা করছে তো। বিয়েটা আপনাকে করতেই হবে মন্ত্রী সাহেব, না হলে আমার শূন্যতা অনুভব করবেন কিভাবে? আমাকে ফিরে পাওয়ার বিন্দুমাত্র আশা স্বস্তি আমি আপনার ভিতর অবশিষ্ট রাখবো না। নূর তার কথার খেলাপ করে না। শেষের কথাগুলো ফিসফিস করে বলল নূর। আসমিন তার দিকে শান্ত চোখে তাকিয়ে। ভেতরের রাগে ফেটে পড়লেও বাইরে সে একদম শান্ত। নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসল সে। নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি একজন মন্ত্রী নূর, তোমার মতো হাজার হাজার কুটিল বুদ্ধি পেছনে ফেলে আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি। তুমি এতদূর করতে পেরেছ কারণ আমি চেয়েছি। উড়ে বেড়াও, যত খুশি উড়ে বেড়াও, কিন্তু এটা বলে যেও না তোমার নাটাই এই আসমিন জাইনের হাতে। উড়বে, গোত্তা খাবে, সমস্যা নেই, কিন্তু যখন সুতাটা টান দেব তখন আমার কাছে আসতে হবে। তখন কি হবে নূর? তোমার মন্ত্রী সাহেব কিন্তু খুব নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো? ভেবে চিনতে কদম ফেলো নূর, তোমার পায়ে শিকড় লাগাতে আমি মোটেও সময় নেব না। এ কি মন্ত্রী সাহেব, নাটাই থেকে সুতো ছেড়ে কবেই উড়ে গেছে, আর আপনি তো দেখছি খবরই রাখেন না। এত বেখেয়ালি হলে চলে? দেখা যাক। নূরের থেকে দূরে সরে চারদিকে চোখ বোলালো আসমিন। সবাই আমজাদ সাহেবকে ঘিরে ধরে আছে। সেই দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে। সবাই এভাবে ভিড় কেন করে আছেন? সরে দাঁড়ান, গাড়ি বের করেছেন বি। আর মিস তেহজিব নূর, আপনি নিশ্চয়ই ডক্টর নন। আপনার দূরদর্শী ক্ষমতার বলে আপুর বুকের ব্যথার গ্যাস্ট্রিক মনে হতেই পারে, তাই বলে ছেলে হিসেবে তো আমি তা ধরে বসে থাকতে পারি না। কারোর খামখেয়ালি ধারণা নেই তো আর বাবাকে হারাতে পারি না। আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ,
তবে আমার কাছে সব কিছুর চেয়ে বাবার মূল্য বেশি। আশা করি বোঝাতে পেরেছি। শানভি গাড়ি নিয়ে আসতেই আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আশমিন। নূরকে ইচ্ছে করেই এত তিক্ত কথা শুনিয়েছে সে। নিজের করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক। তো থেকে যখন টেনে বের করে এনেছেই তখন ঘাড়ের বাঁকা রগগুলো ঠিক সোজা করে দিবে। কামিনী চৌধুরীর সাথে আসতে চাইলে সাথে সাথে মানা করে দিল আশমিন। এমনিতেই মেজাজ পুরো খিচে আছে। মায়ের ফ্যাচ ফ্যাচ কান্নায় এখন টোটালি সহ্য করতে পারবে না সে। এর মধ্যে বিভিন্ন চ্যানেলের ব্রেকিং নিউজ চলছে। ছেলের বিয়েতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী আশমিন জাইনের বাবা আমজাদ চৌধুরী। গাড়ি চলছে আপন গতিতে। পেছনে গার্ড আর মিডিয়ার প্রায় 50টার মতো গাড়ি তাদের ফলো করছে। আমজাদ চৌধুরী রাগী চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের তাতে কোনো হেলদোল নেই। সে এক মনে ফোন ঘেটেই যাচ্ছে। আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালেন, কর্কশ গলায় বললেন, এদিকে তাকাও বেয়াদব ছেলে, বিয়ে যখন করবি না তাহলে এত নাটকের কি দরকার ছিল? কেমন ছেলে তুমি? বন্ধ করার জন্য বাবাকে হার্ট অ্যাটাকের রোগী বানিয়ে দাও। দিন দিন অসভ্য হচ্ছ। সানভি শুকনো ঢোক গিলে পিছনে ফিরে আমজাদ চৌধুরী আর আশমিনের দিকে তাকালো। তা দেখে আমজাদ চৌধুরী ফুঁসে উঠল। এভাবে তাকাচ্ছ কেন? ছেলে হয় আমার, চাইলে 2-4 ঘা লাগিয়ে দিতে পারি। আর তোমাকে বলেছি বেয়াদব ছেলে। আমি কিছুতেই হসপিটালে যাব না। ফিনাইলের গন্ধে আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, তোমাকে নানার বাড়িতে রেখে আসছি। সানভীর গাড়ি ঘোরাও। আশমিনের শান্ত গলা। শানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। আমজাদ চৌধুরীর মুখ কালো করে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে শানভিকে হাসপাতালে নিয়ে যেতে বলল। আমজাদ চৌধুরী চুপসে যাওয়া মুখ দেখে শানভির প্রচণ্ড দুঃখ হলো। এইরকম একটা নিষ্ঠুর ছেলের পিতা হওয়া তার মোটেও উচিত হয়নি। আশমিন ক্ষিপ্ত চোখে নূরকে দেখেই যাচ্ছে, যে বর্তমানে রুমের এক কোণায় বিধ্বংস হয়ে বসে আছে। বিড়বিড় করে কিছু বলছেও হয়তো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আশমিন বোঝার চেষ্টাও করলো না। সে শুধু এক মনে নূরকে দেখেই গেল। চোখ বন্ধ করে রুমের এক কোণায় চুপ করে বসে আছে নূর। বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে, কিন্তু সে কাঁদছে না। সে জানে আশমিনের বাজ পাখির মতো নজর এখন তার ওপরেই। তাই তার সামনে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে। 4 বছর আগেই আশমিনের একটা কথাই তার কানে বারবার বেজে যাচ্ছে। যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দেবে কিভাবে? বাবার মৃত্যু থেকে যার কেরিয়ার বড়, সে মেয়েকে আমার জীবনে চায় না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইউর ফাকিং ড্রিম। চোখ খুলে ফেলল নূর। বাবা নেই ভাবতেই দম বন্ধ হয়ে আসলো তার। এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে একা, মহাকাশের এক বিন্দুর মতো সে একদম একা। আশমিন পুরনো ঘা তাজা করে দিয়েছে তার। তার ছেলের হাসি হাসল নূর। যে তাকে তখন বোঝেনি সে আজ আর কি বুঝবে। ভালোবাসি বললেই হয় না, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। শুধু ভালোবাসা কখনোই টিকে থাকে না। আশমিন সেদিন তার বিধ্বস্ততা দেখেনি, তার ভেঙে গুড়িয়ে যাওয়া ভঙ্গ হৃদয় দেখেনি। সে শুধু তার ভুল দেখেছে। তাকে এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছে। সদ্য বাবা হারানো মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে। আশমিনকে আর যাই হোক ক্ষমা করা যায় না। এবার আশমিন বুঝবে ভাঙনের যন্ত্রণা কাকে বলে। আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গ কাকে বলে। ক্ষমতায় খুব বড়াই না তোমার? দেখি কত ক্ষমতা তোমার। কামিনী চৌধুরী এবার বুঝবে তেহজীব কি জিনিস। মায়ের কুৎসিত চেহারা সহ্য করতে পারবে তো আশমিন জাহিন? উচ্চস্বরে হেসে উঠল নূর।
রুমের মধ্যে পায়চিরি করে যাচ্ছে কামিনী চৌধুরী। নূরকে এখানে সে একদমই সহ্য করতে পারছে না। ভাইয়ের মেয়ে হলে কি হবে, আস্ত বজ্জাত একটা। এত বছরের সাজানো প্ল্যান কোনোভাবেই নষ্ট হতে দিবে না সে। আশমিনের মতিগতি ভালো ঠেকছে না। সে জানে আমজাদ চৌধুরী কিছু হয়নি, বিয়ে বন্ধ করতেই আশমিন এই নাটক করেছে। ছেলেকে হাড়ে হাড়ে চেনে সে, অনেক কষ্টে দুজনের মধ্যে দূরত্ব এনেছে। এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না। এই মেয়েকে যেভাবেই হোক বিদায় করতে হবে। লাক্সারি কেবিনে শুয়ে আছে আমজাদ চৌধুরী, পাশেই সানভি দাঁড়িয়ে। আসমিন সোফায় বসে নূরকে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। নূরের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার। দুটোর মানেই সে বোঝে। সঠিক সময় আসলে নূরকেও বুঝিয়ে দিবে। বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে আশমিন। পরিবারের সবাই এখানে উপস্থিত। কামিনী চৌধুরী থমথমে মুখে আমজাদ চৌধুরীর পাশে বসে। চারদিকে পিনপতন নীরবতা। সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল নূর। আশমিন শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। আশমিনের পুরো পরিবার অধিক আগ্রহে অপেক্ষা করছে আশমিন কি বলতে চায় তা জানার জন্য। লারা আর তার পরিবার একপাশে বসে। আশমিন চারদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, বিয়েটা ক্যান্সেল করেছি আমি। লারাকে আমি বিয়ে করছি না। কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে একটা। আশমিনের এমন খাপছাড়া ভাব দেখে ফুঁসে উঠল কামিনী চৌধুরী। বাজখাই গলায় বলল, এটা কেমন মস্করা আশমিন? বিয়ে করবে না মানে? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন জানিয়ে এখন বলছো বিয়ে করবে না। মস্করা হচ্ছে এখানে। প্রেস মিডিয়া সবাই জানে তুমি লারাকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমান হতে হবে ধারণা আছে তোমার? বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি। কাজী ডাকো সানবি। চিৎকার করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল কামিনী চৌধুরী। আশমিন ভাবলেশীনভাবে ফোন কল করেই যাচ্ছে। সানভি অসহায় চোখে আশমিনের দিকে তাকালো। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলল, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হচ্ছে। আর প্লিজ কেউ মিসেস চৌধুরীর মতো এত লম্বা স্পিচ দেবেন না। সময় স্বল্পতা তো বুঝতেই পারছেন, তাই না? সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আসমিনের দিকে। লারা ভীত চোখে আশমিনের দিকে তাকালো। নূরের সেই দিকে কোনো খেয়াল নেই। সে এক মনে নুডলস খেয়ে যাচ্ছে। কামিনী চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নূরকে টেনে দাঁড় করিয়ে হিস হিস করে বললেন, সব তোর জন্য হয়েছে। আবার কেন এসেছিস এখানে? আমার ভাইকে খেয়ে শান্তি হয়নি, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে বিবেকে লাগছে না? এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি। তোর অপয়া চেহারা আর দেখতে চাই না এ বাড়িতে। আসমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে, কিন্তু মুখে কিছুই বলছে না সে। লারার বাবা মা মুচকি মুচকি হাসছেন নূরের এই অবস্থা দেখে। নূর নুডলসের বাটিটা সানবির হাতে দিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, খবরদার এখান থেকে খাবেন না, শুধু ধরে দাঁড়াও। কামিনী চৌধুরী হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল নূর। নূরের নখ দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎই কেটে গেল। কামিনী চৌধুরী হালকা আর্তনাদ করতেই নূর নিজের ঠোঁটের আঙুল চেপে হুশ বলতেই থেমে গেল সে। নূর তার হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকলো, গার্ডস, আবার সাথে সাথে 20 জন পালোয়ান সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল নূরের চারদিকে। নূর হুঙ্কার দিয়ে বলল, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না। গার্ডগুলো সাথে সাথে সোফা সহ লারা আর তার পরিবারকে বাইরে ছুঁড়ে ফেলল। একজন মেয়ে গার্ড এসে কামিনী চৌধুরীকে ধরে নূরের থেকে দূরে সরিয়ে দিল। আমজাদ চৌধুরী আসমিনের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছেন। আসমিন বাইক রেসিংয়ের গেম খেলছে, সে সেটা মনোযোগ দিয়ে দেখছেন। বাকি কোনো কিছুতেই তাদের খুব একটা আগ্রহ নেই। সানভি ভয়ে কাঁপছে। আসমিনের এমন হেয়ালি ব্যবহার দেখে নূরের রাগ তরতর করে বেড়েই যাচ্ছে।
হাতের থেকে ফোনটা নিয়ে সাথে সাথে সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারল। সানভি আর্তনাদ করেই বলল, কি করলেন ম্যাম? এতে গুরুত্বপূর্ণ ফাইল ছিল। আই ডোন্ট কেয়ার। কামিনী চৌধুরী পারছে না নূরকে কাঁচা চিবিয়ে খেতে। আমজাদ চৌধুরীর দিকে কটমট করে তাকিয়ে বলল, বসে বসে তামাশা দেখছো? আমাদের গার্ডদের ডাকো। এই মেয়েকে এখানে মেরে পুঁতে দিব আমি। আমাকে পাওয়ার দেখানো হচ্ছে এই কামিনী চৌধুরীকে। আসমিন, চুপ করে বসে আছো কেন? পুলিশকে কল করো। একে এক্ষুনি জেলে ভরবো আমি। আসমিন হালকা বিরক্তির চোখে তাকালো নূরের দিকে, যে এই মুহূর্তে চোখ দিয়ে তাকে ভস্ম করতে ব্যস্ত। আসমিন ইশারা করতে গার্ডগুলো কামিনী চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস চৌধুরীকে নিয়ে ভেতরে যাও। এই গার্ডটা আসমিনের কথা অনুযায়ী কামিনী চৌধুরীকে জোর করে ভেতরে নিয়ে গেল। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ছেলে আর ছেলের বউয়ের রোম্যান্স দেখতে চাও? আমজাদ চৌধুরীর চোখ রাঙিয়ে তাকালো আসমিনের দিকে, মেকি রাগ দেখিয়ে বলল, বাবা হই তোমার, অসভ্যের মতো কথা বলছো কেন? মিনাসলেস নয়। আমজাদ চৌধুরী হন হন করে চলে গেল ভেতরে। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। সানভি এখনও নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে, যাবে নাকি থাকবে সেটাই দ্বিধাদ্বন্দ্বয় ভুগছে। আসমিন সানভিকে কিছু একটা টেক্সট করতে সানভি নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল। আসমিন কয়েক কদম এগিয়ে নূরের সামনাসামনি দাঁড়ালো। সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই নূর বাঁকা হাসল। মনে মনে কপাল কুচকালেও উপরে স্বাভাবিক থাকলো আসমিন। লুকিং সো হট বেব। ইউ অলসো লুকিং লাইক এ লুজার। Really? Yeah? Then meet me in my arms. I promise you. You will not say this again. Hostile. আসমিন নিজেদের দূরত্ব ঘুচিয়ে ফেলল। নূরকে নিজের সাথে চেপে ধরে ফিস ফিস করে বলল, নেতারা অশ্লীলই হয়। তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়েও গভীর। ভুলে গেলে নাকি নূর? সরে দেন, কতবার বলবো এইভাবে কাছে আসবেন না? অশ্বিনকে সরানোর চেষ্টা করে। আর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক আপনিই শেষ করেছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি কালকেই ব্যাক করছি কানাডা। লিভ মি। গর্ত থেকে বের করতেই তো এত আয়োজন পেয়েছে নূর। পালানোর কথা ভাবলে কি করে তুমি? মুক্তির স্বাদ আর এই জীবনে পাওয়া হবে না তোমার। তোমাকে এখানেই থাকতে হবে, আমার বন্দিনী হয়ে। আসমিনের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। নূর সেদিকে তাকিয়ে ক্রুদ্ধ হাসল, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব। পৃথিবীতে জাহান্নামের ভ্রমণ করিয়ে আনবো। চেনেন তো আমাকে নাকি? আসমিন হাতের বাঁধন আরেকটু শক্ত করল। নূরকে নিজের সাথে আরেকটু নির্ভীকভাবে মিশিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। নর্ম গলায় নূরের মতো ফিসফিসিয়ে বলল, আপাতত জান্নাত ভ্রমণ করতে চাইছি। ইউ ওয়ানা গো উইথ মি? নূরকে কিছু বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট আঁকড়ে ধরল আসমিন। 2 মিনিটের মতো নিজের রাজত্ব চালালো নূর। নূরকে ছেড়ে দিল সে। নূর খেপা বাঘিনীর মতো আসমিনের দিকে তাকিয়ে আছে। আসমিন ভাবলেশীনভাবে হাই তুলছে আর মোড়া ভাঙতেই নূর আসমিনের পাঞ্জাবির ঠিক 2 ইঞ্চি উপরে গলার নিচে দাঁত বসিয়ে দিল। আসমিন বাধা দিল না, এমনকি নড়লেও না। নিজের কাজ শেষ করে নূর সরে আসলো। আয়েশ করে সোফায় বসে আসমিনের গলার দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব, তাহলে এবার বারবার রক্তাক্ত হবেন। বাই দ্য ওয়ে, গুড লাক ফর ইউ মিটিং। আসমিন টিস্যু দিয়ে গলার হালকা রক্তটুকু মুছে ফেলল। নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন রক্তাক্ত আমি পার হতে চাই। সানভি এসে আসমিনের হাতে কিছু ডকুমেন্ট দিতেই আসমিন সাথে সাথে সেগুলোতে আগুন লাগিয়ে দিল। নূর হতভম্ব হয়ে গেল আসমিনের এমন কাজে। আসমিন নিরীহ চোখে নূরের দিকে তাকালো। মাই ফোন ইকুয়াল টু ইয়োর পাসপোর্ট, হিসেব বরাবর তো? অন্ধকার ছাদের এক কোণে জড়সড় হয়ে বসে আছে নূর। বিষণ্ণতায় মরণ বারবার আঘাত করছে তার বুকের ভেতর।
মনে পড়েছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নূর, রাফসান শিকদারের একমাত্র আদরের মেয়ে। নূরের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকে নূরের বাবাই নূরকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজের দ্বিতীয় বিয়ে কথা কখনো চিন্তাও করেনি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও ছিল অমলিন। কামিনী চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছে ভাইকে বিয়ে করাতে, কিন্তু রাফসান শিকদার কখনো তার কথায় পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব আর আমার নূর একা হয়ে যাবে, তা আমি কখনোই মানতে পারবো না। এই সংসার তারার ছিল আর তারারই থাকবে। বিয়ে নিয়ে এটার যেন এই বাড়িতে তোমার শেষ কথা হয়। নূরের সামনে কখনো এ ব্যাপারে কোনো কথা বলবে না কামিনী। তখন থেকেই নূরের উপর ক্ষোভ তৈরি হয় কামিনী চৌধুরীর। নূরের মা মিসেস তারা মারা যাওয়ার পর কামিনী চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছেই চলে আসে। আমজাদ চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদ সাধেন রাফসান শিকদার। তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে, তা সে কোনোভাবেই মানতে পারেননি। আমজাদ চৌধুরী বাধ্য হয়ে নূর মঞ্জিলে থেকে যান। আসমিন তার বাবা মায়ের সাথে বাংলাদেশ আসেনি, সে কানাডায় হোস্টেলে থেকে পড়াশুনো করত। ওখান থেকেই গ্র্যাজুয়েশন শেষ করে আসবে জানায় সে। নূর যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন আসমিন প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও নূর যায়নি। আসমিনের তা নিয়ে খুব একটা মাথা ব্যথাও ছিল না। কামিনী চৌধুরী নূরকে আসমিনের থেকে দূরে থাকতে বলেছে, তাই নূর আসমিনের থেকে যতটা সম্ভব দূরত্ব রেখে চলত। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় নূরকে খুব একটা সময় দিতে পারত না রাফসান শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। রাফসান শিকদার নিজের বোনের কাছে নূরের দায়িত্ব তুলে দিয়ে অনেকটা চিন্তামুক্ত হয়েছিল, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। কামিনী চৌধুরী নূরকে সারাক্ষণ লাঞ্ছনা গঞ্জনা করতেই থাকতো। সারাক্ষণ চুপচাপ থাকা আরও বেশি চুপ হয়ে গেল। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। আসমিন দেশে আসার পর রাফসান শিকদারের সাথে বেশিরভাগ সময় কাটাতো। রাজনীতির উপর ছিল তার অপার আগ্রহ। রাফসান শিকদারও হাসি মুখে তার হাতে কলমে আসমিনকে সব কিছু শিখিয়েছে। আসমিন বাংলাদেশে আসা 2 মাসের মধ্যে নূর একদিনও তার সামনে আসেনি। প্রথম অবাক লাগলেও আসমিন এতটা পাত্তা দেয়নি। আসমিন বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিনের দিন রাতে আকাঙ্ক্ষিতভাবে সাক্ষাৎ হয় নূরের সাথে। সেই দিন পার্টির ক্লাব থেকে আসতে অনেকটাই রাত হয়ে যায় আসমিনের। বাসায় কেউ জেগে নেই ভেবে সে কলিং বেল না চেপেই নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢোকে। ক্লান্ত পায়ে দোতলায় উঠতেই কারো মোহনীয় গলা শুনে পা থমকে গেল আসমিনের। কান খাড়া করে শুনতে বুঝতে পারল কণ্ঠটা ছাদ থেকে আসছে। আসমিন এগিয়ে গেল ছাদের দিকে। নূর ছাদের চিকন রেলিংয়ের ওপর বসে এক মনে গাইছিল, জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা কষ্ট নিয়ে। জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা কষ্ট নিয়ে। ফিরবো না কোনো দিন এই পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে। এই পৃথিবীতে একদিন চলে যাব। জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা কষ্ট নিয়ে। জানি একদিন ভুলে যাবে সবাই আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধারায়ও। জানি একদিন এক মুহূর্ত আর মনে পড়বে না আমার কথা। ফিরবো না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে। এই পৃথিবীতে একদিন চলে যাব। জানি একদিন চলে যাব সব ছেড়েই, যত বুক ভরা কষ্ট হোক নিয়ে। ছাদে আসতেই আসমিনের হৃদয় যন্ত্র কাজ করা বন্ধ করে দিল। কয়েকটা শুকনো ঢোক গিলে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। মনে হচ্ছে কোনো বিষাদনগরের রাজকুমারী ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। আসমিনের মনে হলো এটা একটা বারবি ডল। কুকড়োনো কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের তালে তালে সেই পুতুলের মুখের ওপর উড়ে আসছে বারবার। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। নূরের চোখগুলো ঠিক বারবি ডলের মতো হালকা পাতলা গড়নের,
মেয়েটি আশমিনের কাছে একটা আদরের বাচ্চা মনে হলো। জানি একদিন দূর থেকে দেখবে সবার এই ভুলে যাওয়া ও, জানি একদিন চোখ থেকে পড়বে শুধু অশ্রুরই ধারা। ফিরবো না কোনোদিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে। এই পৃথিবীতে একদিন চলে যাব, জানি একদিন চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা কষ্ট নিয়ে। ফিরবো না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে। এই পৃথিবীতে একদিন চলে যাব, জানি একদিন চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা কষ্ট নিয়ে হোক। নূরের কণ্ঠে এমন বিষাদ শুনে কপাল কুঁচকে গেল আশমিনের। মেয়েটাকে তা নিয়ে সে যথেষ্ট সন্দেহান। হঠাৎ করেই নিজের ঘর থেকে বেরিয়ে এলো আশমিন। দ্রুত পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর তখনও আশমিনের উপস্থিতি টের পায়নি। আশমিন এক ঝটকায় নূরকে নামিয়ে আনলো রেলিং থেকে। তাল সামলাতে না পেরে নূর ধাক্কা খেলো আশমিনের শক্ত বুকে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? আশমিনের কঠোর কণ্ঠস্বর মোটেও বিচলিত করল না নূরকে। আশমিন থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় জবাব দিল। আমি নূর মঞ্জিলের নূর। শক্ত দৃষ্টি নরম হলো আশমিনের। অবাক চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পাশ কাটিয়ে চলে যেতে নিলেও দাঁড়িয়ে পড়ল। পেছনে না তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, এরপর থেকে এভাবে আমার কাছে আসবেন না মিস্টার আশমিন সাহেব। আর ছোঁয়ার ভুল তো একেবারেই নয়। আই হেট আনএক্সপেক্ট টাচ। আশমিন হাঁ করে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা? আনএক্সেপ্টেড টাচ? এত তেজ? পাকা হাসলো আশমিন। নিজের হাতের দিকে তাকিয়ে হাসি বিস্তর হলো তার। পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল নূর আর আসমিনের জীবনে। আসমিন নূরকে মনে মনে ভালোবাসলেও কখনো তা প্রকাশ করেনি। তবে রাফসান শিকদার ঠিক বুঝতে পারলেও ভাগিনার মনের কথা। আসমিন তার মেয়ের অমর্যাদা কখনোই করবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। আসমিনকে জিজ্ঞাসা করতেই আসমিন অপকটে স্বীকার করে নিল। রাফসান শিকদার ভাবল তার এই ঝুঁকিপূর্ণ জীবনে মেয়েকে আসমিনের মতো কারো কাছে মেয়েকে দিয়ে যেতে পারলে মরেও শান্তি পাবেন। ততদিনে নূরের এসএসসি দেওয়া হয়ে গেছে। তবে 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়াটা সম্মতি দিল না সে। কামিনী বেগম ভাইয়ের দেওয়া প্রস্তাবের সাথে সাথে লুফে নিলেন। ছেলের একবার মন্ত্রী হয়ে গেলে ভাইয়ের এই অঢেল সম্পত্তির মালিক তার ছেলেই হবে। নূরকে সরানো চুটকির ব্যাপার। ছেলের মনের খবর সম্পর্ক না জেনেই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেললেন কামিনী চৌধুরী। আপাতত সিদ্ধান্ত হলো মাওলানা নিয়ে বিয়ে পড়িয়ে রাখবে। নূরের 18 বছর হলে রেজিস্ট্রি করে ফেলবে। সবার সায় দিলেও আসমিনের কপাল ছিল চিন্তার ভাঁজ। বিয়েটা নূর কিভাবে নিবে যা নিয়ে সে যথেষ্ট চিন্তায় আছে। নূরের সেফটির জন্য বিয়ের কথাটা পাঁচকান হতে দেওয়া যাবে না। তার দুর্বলতা ভেবে সবাই নূরকে টার্গেট করে ফেলবে। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারিদিকের গাছপালা দুলে দুলে উঠছে। বারান্দায় বসে এক মনের সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে নূর। কৃষ্ণচূড়া ফুলে গাছটি নতুন সাজে সেজেছে, সেদিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূর। মেয়েকে এক ধ্যানে বাইরে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়ল রাফসান শিকদার। দরজায় নক করতেই নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো সে। দাঁড়িয়ে কেন আব্বু, ভিতরে এসো। করেছিলি মা? এইভাবে বাইরে দাঁড়িয়েছিলি কেন? নূর বাবার কথায় প্রত্যুত্তর করল না, রুমে এসে সোফায় বসলো। রাফসান শিকদারও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়ালই করার সময় পায়নি। মেয়েও যে তার কাছে আগের মতো বায়নার ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠল রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। নূর মলিন হাসল, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি আমার রুমে আসো না আব্বু। তাই এটা বোঝা খুব একটা কঠিন বিষয় না। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও।
রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া কি আসলেই মেয়ের কাছে আসে না? অন্যের ওপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। রাখি আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি? আসতেই পারো আব্বু, তবে গল্পের পাঠ আমাদের অনেক আগেই চুকে গেছে। আচ্ছা বাদ দাও, কফি খাবে? না মা, তুমি বলো তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। রাফসান শিকদার মেয়েকে বিয়ের কথা বলতে ইতস্তত করছে। মেয়ে এখনও ছোট, তার ওপর আসমিনকে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার আছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা বলতে চাইছো বলে ফেলো আব্বু। আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশা আছি তাতে আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই, তাই আমি চাই যোগ্য কারো হাতে তোমাকে তুলে দিয়ে যেতে। না হলে যাই আমি মনে শান্তি পাবো না। আমাকে ভুল বুঝো না মা। নূর এক ধ্যানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পারছে সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করে কড়া গলায় বলল, আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনই নেবে আব্বু। সমস্যা নেই, কবে বিয়ে করতে হবে বলে দিও, আমি রেডি থাকবো। তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবী খুব কঠিন জায়গা। এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য এক একটা পরীক্ষা। তাই নিজেকে সেভাবে তৈরি করবে। তুমি যদি তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে। তাই নিজেকে শক্ত করো। নিজেকে ঠিক এতটা কঠোর করো যে কেউ শত আঘাতও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কে দোয়া দিয়েও সাথ দেওয়া যাবে না। বুঝতে পেরেছো আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলেন। কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিলেন। এখানে আমাদের সমস্ত প্রপার্টির দলিল লেখা আছে। তোমার 22 বছর বয়সে তুমি সব নিজের কাছে পাবে। এই জায়গার হদিস তুমি বাদে আর একজন শুধু জানে। সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না, আমি তোমার বিয়ে আসমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখে হেসে উঠলেন রাফসান শিকদার। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল। কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না। এক সপ্তাহের মাথায় হুজুর ডেকে আসমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। নূরের প্রতি মেয়েকে ভালোবাসাও দেখিয়েছে খুব। নূর শুধু তাচ্ছিল্য হাসি হেসেছে। নূরের মতো আসমিনও ছিল নির্লিপ্ত। তার কথা মতোই বাইরের কাউকে তাদের বিয়ে দিয়ে কিছু জানানো হয়নি। নূরেরও এতে কোনো মাথা ব্যথা নেই। ঘুম থেকে উঠে ব্রাশ না করেই কেউ বিয়ের আসরে বসতে পারে, তা নূরকে না দেখলে বুঝতেই পারত না আসমিন। সেও ট্রেডমিল থেকে নেমেই এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় অজু করে সে কবুল বলেছে দুজন। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা আর না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতে নূর নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়েছে। আজ সে সারাদিন ঘুমাবে। আসমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে। ঘুমন্ত নূরকে কোলে করে নিজের রুমে নিয়ে এলো আসমিন। নূরের ঘুম ভেঙে গেছে নড়াচড়ায়। চোখ খুলে অবাক হয়ে বলল, কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি। আপাতত পালকি করে নেওয়ার মতো অপশন নেই, তাই তোমাকে কোলে করেই তোমার স্বামী রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড টাচ, সো বি কমফোর্ট ইয়ার। কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল আসমিনের বাহুতে। আসমিন তা দেখে বাঁকা হাসল। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এও সম্ভব? নূর কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আসমিনও মুচকে এসে নূরের পাশে শুয়ে নূরের কথা কানে কানে বিড়বিড় করছে। আমার শূন্য বুক অনেক দিন তোমার অপেক্ষায়। এখানে একটু মাথা রাখবে নূর, ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া কিছুই করবো না।
সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি। ততদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করে করি, কি বলো? নূর চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সে কবেই তার প্রেমে বরফের মতো জমে বসে আছে। এই প্রেমে প্রকাশ হওয়ার ভয়েই তো তার থেকে নিজেকে এত দূরে রাখা। আসমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিয়ে এলো। নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আশ্বস্ত করে বলল, ঘুমাও। আজ সারাদিন ঘুমিয়ে না হয় আমরা বাসর দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমো খেতে পারি। আমাকে এতটা কেপটেও ভেবো না, ওকে? বর হিসেবে কিন্তু আমার মনটা অনেক বড়। বলতে বলতে নূরের সারা মুখে চুমু খেয়ে ফেলল আসমিন। নাও, প্রমাণ করে দিলাম। নূর হাঁ করে তাকিয়ে রইল আসমিনের দিকে, মনে মনে বিড়বিড় করলো, অসভ্য। বিয়ের 6 মাসের মাথায় কামিনী চৌধুরী হঠাৎ করে নিজের আগের রূপে ফেরা শুরু করে। কথায় কথায় নূরকে অলক্ষী অপয়া বলে অপমান অপদস্থ করতে থাকে। নূর তাতে খুব একটা পাত্তা দেয়নি, নিজের মতো করে জীবন কাটাতে থাকে সে। আসমিন কিংবা রাফসান শিকদার কাউকেই এই ব্যাপারে কিছু বলতো না নূর। এর মধ্যেই তাদের জীবনে আবির্ভাব ঘটে লারা নামক নবনীর। কানাডায় আসমিনদের প্রতিবেশী ছিল তারা। লারা আসমিনকে ছোটবেলা থেকেই পছন্দ করত। তবে এক আসমিনে মজে থাকার মেয়ে লারা না, কানাডায় আরও অনেক ছেলেদের সাথে তার সম্পর্ক ছিল। ম্যাডিসন নামের এক ছেলের সাথে 2 বছর লিভ ইন রিলেশনে ছিল সে। কিছুদিন আগে কামিনী চৌধুরীর সাথে যোগাযোগ হলে কামিনী চৌধুরী আসমিনের কথা বললে লারাকে। এও বলে যে কয়েকদিন পরেই আসমিনের ডিভোর্স হয়ে যাবে। আসমিনকে পেতে চাইলে দেশে চলে আসে। লারাও ম্যাডিসনকে ছেড়ে কিছু না জানিয়ে বাংলাদেশে চলে আসে। লারার বাবা মাও মেয়েকে পূর্ণ সমর্থন করে। লারার বাবা কানাডায় অনেক বড় বিজনেসম্যান। ভাইয়ের সম্পত্তি তো এখন তাদেরই, সাথে লারারটা পেলে সোনায় সোহাগা। কামিনী চৌধুরীর এইরূপ কুৎসিত পরিকল্পনার কথা কেউ জানতে পারল না। কয়েকদিনের মধ্যেই লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। বিষয়টা নিয়ে কেউ মাথা না ঘামালেও গম্ভীর হয়ে রইলেন আমজাদ চৌধুরী। এতিম আমজাদ চৌধুরী পড়াশোনায় ভালো হওয়ায় স্কলারশিপ নিয়ে যায় কানাডায়। বাবা মা মারা যাওয়ার পর নিজেদের অনাথ আশ্রমেই বড় হয় সে। পূর্ণবয়স্ক না হয় বাবা সম্পত্তিও সব ম্যানেজার সামলাতো। 20 বছর বয়সে সম্পত্তি সব নিজের নামে আসার পর বাংলাদেশের বিজনেস গুটিয়ে কানাডায় পাড়ি জমায় আমজাদ। দেশের অনাথ আশ্রম সে নিজের আরেকটা ঘর মনে করে। অনাথ আশ্রমের দায়িত্বে থাকা ফাদার দেখাশোনা করে সব কিছু। সমস্ত খরচ আমজাদ চৌধুরী নিজেই চালায়। কানাডায় গিয়েই কামিনী চৌধুরীর সাথে পরিচয়। ভালোবেসেই বিয়ে করেছিলেন কামিনী চৌধুরীকে। রাফসান শিকদারও তাতে আপত্তি করেননি। বাবা মা মারা যায়, বোনকে সে খুব অসহায় মানুষ করেছে, তাই তার সুখী মুখ্য। দুজনে একসাথেই কানাডায় পড়ালেখা করত। কখনো বুঝতেই পারেনি তার প্রেয়সীর ভেতরে এত কুৎসিত। লারা আসার পর থেকে আসমিন খুব কম কথা বলতো লারার সাথে। নির্বাচন মাথায় নিয়ে ব্যস্ত সময় পার করেছে রাফসান শিকদার ও আসমিন। বিরোধী দলীয় নেতা আয়মান তালুকদার উঠে পড়ে লেগেছে তাদের পেছনে। আসমিনের চমৎকার বুদ্ধিমত্তার জন্য কিছুতেই পেরে উঠছে না। তবে হাত গুটিয়ে বসে নেই সে, শুধু একটা সুযোগের অপেক্ষা। নির্বাচনী প্রচারের জন্য নূরকেও খুব একটা সময় দিতে পারছিল না আসমিন। বহু কষ্টে সময় বের করলেও লারার জন্য তা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যেত। আসমিন রেগে কিছু বলতে গেলে নূর তাকে থামিয়ে দিত। বাড়ির মেহমানের সাথে এমন আচরণ মোটেই লোভনীয় না। সেই সুযোগই লুফে নিতে লাগলো লারা। দূরত্ব সৃষ্টি হলো আসমিনের সাথে নূরের। যে রাতেও দেখা হতো না দুজনের। গভীর রাতে এসে আবার ভোরেই বেরিয়ে যেত আসমিন। অন্তর্মুখী হওয়ায় নূরের খুব একটা বন্ধু ছিল না। একমাত্র তানভীর সাইদ ছিল নূরের ছোট্টবেলার বন্ধু। দুজনের প্রাণ টাইপের বন্ধুত্ব তাদের জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসে তানভীর জন্মদিনের দিন। রাতে পার্টি থাকায় নূর আর কলেজে যায়নি। সারাদিন বাসায় থাকার প্ল্যান করে সে। তার একাকিত্বে অভ্যস্ত সে। তবে মাঝে মাঝে আসমিনের যত্ন তার অভ্যাস ব্যাঘাত ঘটিয়েছে। এখন খুব শূন্যতা অনুভব হয় আসমিনকে ছাড়া। নিচের রুমের বারান্দায় বসেছিল নূর। ফোনের মেসেজ টিউন বেজে উঠতেই ভ্রু কুচকে গেল তার। এই সময় আবার কে মেসেজ দিচ্ছে? মন্ত্রী সাহেব নয় তো? মুখে মুচকি হাসি ঝুলিয়ে মেসেজ অপশনে ঢুকতেই চোখ স্থির হয়ে গেল নূরের।
ফোনের স্ক্রিনে জলজল করছে আসমিন আর একটা মেয়ের অন্তরঙ্গ ছবি। কোনো এক অভিজাত হোটেল রুমে বিবস্ত্র এক নারীকে বুকে নিয়ে শুয়ে আছে আসমিন। এতটা ঘনিষ্ঠ আজ পর্যন্ত তারাও হয়ে ওঠেনি। নির্লিপ্তভাবে চোখ সরিয়ে নিল নূর। ফোনটা জায়গা মতো রেখে আগের মতো প্রকৃতিতে বিভোর হলো সে। সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে পড়ল তানভীর বাড়ির উদ্দেশ্যে। নূরকে বোনের নজরেই দেখে তানভীর। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয় 10টায়। অথচ নূর জানতেই পারল না সন্ধ্যা 7টায় তার একমাত্র অবলম্বন তার বাবা তাকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গেছে সন্ত্রাসীদের গুলিতে। কয়েক হাজার কল এসে জমা হয়েছে নূরের ফোনে। আসমিনের লাস্ট মেসেজ ছিল, কোথায় তুমি নূর? যেখানেই থাকো তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো। মামার গুলি লেগেছে, তোমাকে দেখতে চাইছে। না হয় আমাকে বলো কোথায় আছো, আমি তোমাকে পিক করছি। একা একা বের হওয়ার কোনো দরকার নেই। প্লিজ ফোনটা রিসিভ করো আমার জান, আমার খুব টেনশন হচ্ছে। মিনিট কয়েক পরেই আসমিনের ফোনে মেসেজ এলো, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। গুলিই তো লেগেছে, মরে তো আর যায়নি। আমাকে আর বিরক্ত করবেন না, গীতিকারের সাথে কথা বলছি। সব ঠিক থাকলে আজকেই আমার কেরিয়ারের সূচনা হয়ে যাবে। আপনার অনুপস্থিতিতে এই কাহিনী সঙ্গ দিয়েছে, তাই সবার আগে আমার কেরিয়ার। শক্ত চোখ মেসেজ পড়ে চোখ বন্ধ করে ফেলল আসমিন। এটা নূরের মেসেজ নয়, হতে পারে না। তার নূর এমন কণ্ঠ কিছুতেই বলতে পারে না। কোথায় নূর? এদিকে নূরের অবহেলায় পড়ে থাকা ফোনটা বারান্দা থেকে চৌধুরী। আসমিনকে মেসেজ সেই করেছে। লারা তানভীরের সাথে নূরের কয়েকটা ছবি তুলে পাঠিয়েছিল কামিনী চৌধুরীর কাছে। কামিনী চৌধুরী নূরের ফোন থেকে সেই ছবি আসমিনের মোবাইলে সেন্ড করে দিল। ছবি দেখার আগেই খবর এলো ব্যস্ততম পৃথিবীর থেকে বিদায় নিয়েছে রাফসান শিকদার। গামে লেপটে যাওয়া শুভ্র পাঞ্জাবি গায়ের দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল আসমিন। আজ আমজাদ চৌধুরী স্তব্ধ হয়ে গেল। শুধু হাঁপ ছেড়ে বাঁচল কামিনী চৌধুরী। এই বিশাল সাম্রাজ্য এখন তার। একমাত্র ভাইয়ের মৃত্যুতে শোক করতে না পারলেও ও কান্না তানভীর করলো। একমাত্র ভাইয়ের মৃত্যুতে শোক করতে না পারলেও কান্নার অভিনয় করলো, পাক্কা অভিনেত্রীদের মতো। হাসপাতালের বারান্দায় ভাইয়ের শোকে গড়াগড়ি খেয়ে কান্না করা বোনের আর্তনাদ ফলাও করে প্রচার করা হলো। আসমিন এসে সামলে নিল মাকে। আমজাদ চৌধুরী স্ত্রীর অভিনয় বুঝেও চুপ করে রইল। মৃতদেহ নিয়ে নূর মঞ্জিলে পৌঁছানোর 1 ঘন্টা পরে বিধ্বস্ত অবস্থায় খালি পায়ে দৌড়ে বাড়িতে প্রবেশ করল নূর। নিউজ দেখে সে দৌড়ে এসেছে সারা রাস্তা, পা থেকে রক্ত ঝরছে সমানে। সেদিকে হুঁশ নেই নূরের। বাবার মৃতদেহের সামনে গিয়ে ধপ করে বসে পড়ল নূর। হাত বুলিয়ে দিল বাবার শান্ত মুখশ্রীতে। লাশের বুকে মাথা রেখে শুয়ে থাকলো কিছুক্ষণ। আজ থেকে এই বুকটা চিরদিনের মতো হারালো সে। তার আব্বু আর নেই ভাবতেই নিঃশ্বাস আটকে আসছে নূরের। কয়েক হাত দূরত্বে বসে আছে আসমিন, তার পাশে গা ঘেঁষে বসে লারা। সেই মুহূর্তে সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিচয় দিল কামিনী চৌধুরী। নূরকে টেনে সরিয়ে নিল রাফসান শিকদারের বুক থেকে। পরপর কয়েকটা চল লাগিয়ে দিল তার গালে। আসার পর থেকে এক বিন্দু পানিও চোখ থেকে বের হয়নি নূরের। থাপ্পড় খেয়েও সে নির্বাক চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন চোখ সরে নিল তার থেকে। নূর নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখল আসমিনের মুখ ফিরিয়ে নেওয়া। আরেক দফা শক্ত করল নিজেকে। কামিনী চৌধুরী একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে তার উপরে। বেহায়া চরিত্রহীন মেয়ে মানুষ, বাবার মৃত্যুর আগেও তার সাথে দেখা না করে পর পুরুষের সাথে রং ঢং করে এখন এসেছে নাটক করতে। নষ্টা মেয়ে কোথাকার, লজ্জা করে না এমন নোংরামি করতে? আমার ভাইয়ের আশেপাশেও আসবি না তুই। তোর এই কলঙ্কিনী মুখ নিয়ে বেরিয়ে যা এখান থেকে। কামিনী চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে নূর আসমিনের সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় বলল, আপনার কিছু বলার আছে মন্ত্রী সাহেব? আসমিন একরাশ ঘৃণা নিয়ে তাকালো নূরের দিকে। যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দেবে কিভাবে? বাবার মৃত্যু থেকে যার কেরিয়ার বড়, সে মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যু মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইউর ফাকিং ড্রিম।
কামিনী চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে নূর আশমিনের সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় বলল। আশমিন একরাশ ঘৃণা নিয়ে তাকালো নূরের দিকে, ভয়ঙ্কর চোখে তাকিয়ে কর্কশ গলায় বলল। নূর শান্ত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। তার চোখে বাবা হারানোর শোক নেই, স্বামীর প্রতারণা, অবিশ্বাস, ধোঁকা, কোনো কিছুর জন্য কোনো অনুভূতি নেই। চোখে নেই এক বিন্দু নোনা জল। আশমিনের সামনে থেকে বাবার লাশের পাশে গিয়ে বসলো নূর। বাবাকে জড়িয়ে ধরে ক্লান্ত গলায় বলল। মানুষ চিনতে ভুল করেছো আব্বু। অযোগ্য মানুষের হাতে নিজের মূল্যবান রত্ন তুলে দিয়েছো। আমাদের শেষ দেখাটা সুখকর হলো না আব্বু। যে শূন্যতা নিয়ে তুমি চলে গিয়েছো, আমাকে তার সারা জীবন বয়ে বেড়াতে হবে। পরপরে ভালো থেকো আমার সুপার হিরো। আমি তোমার রত্নের যত্ন নেব আব্বু। কামিনী চৌধুরী তেরে আসতে নিতেই আমজাদ চৌধুরী তাকে শক্ত হাতে থামিয়ে দিল। ভয়ঙ্কর চোখে তাকিয়ে বুঝিয়ে দিল ফলাফল ভালো হবে না। স্বামীর কড়া চাহনিতে থেমে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল নূরের দিকে। বাবার কপালে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল নূর। রাফসান শিকদারকে দাফন করতে নিয়ে যাওয়ার সময় নিচে আসেনি। তানভীর সারাটার সময় চুপচাপ সব কিছু দেখে যাচ্ছিল। নূরের এই শান্ত ব্যবহার ভাবাচ্ছে তাকে। নূরের পিছু পিছু সেও এসেছিল এখানে। কামিনী চৌধুরীর নূরকে আঘাত করার সময় যখন সে রেগে এগিয়ে যাচ্ছিল, তখন নূরের ইশারায় থেমে যায় সে। তখন থেকে সারা শরীর রাগে জ্বলছে তার। রাফসান শিকদারের দাফন শেষ হলো রাত 2টায়। দলীয় নেতাসহ হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। বিরোধী দলীয় নেতা আইমান তালুকদারও এসেছে জানাজায়। সারা দেশ তোলপাড় শুরু হয়ে গেল খুনিকে ধরার জন্য। আসমিন হিংস্র বাঘের মতো শত্রুদের একে একে শেষ করতে লাগলো। তবুও কোথাও কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছিল না। সারা রাত বাইরে কাটিয়ে ভোরে বাসায় আসে আসমিন। রক্তচাপার মতো লাল চোখ নিয়ে রুমে ঢুকেই শব্দ করে দরজা বন্ধ করে দেয় সে। বারান্দায় দাঁড়িয়ে থাকা সদ্য বাবা হারানো মেয়েটির দিকে ফিরেও তাকায় না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় সে। সেদিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসল নূর। চোখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে লতা মঙ্গেশকরের গাওয়া গানের কয়েকটা লাইন গাইল। लगे जा गले फिर हंसी रात हो ना हो, शायद इसी जन्म में मुलाकात हो ना हो, लगे जा गले हे हे। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আশমিনের চোখ থেকে। তানভীরের সাথে নূরের ছবিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। নূরকে সে অবিশ্বাস করছে না, তবে এই মুহূর্তে নূরকে বাঁচাতে তাদের মধ্যে দূরত্ব জরুরি। যতই কষ্ট হোক না কেন, কাল পর্যন্ত অপরাধীকে বোঝাতে হবে তার জালে আশমিন ফেসেছে। নূরের প্রতি দুর্বলতা দেখালে সে নূরের ওপর আক্রমণ করবে। অজানা শত্রুকে আর সুযোগ দেওয়া যাবে না। বিপুল ভোটে জয়লাভ করেছে আশমিন। এত বড় প্রাপ্তিতে তার চোখে মুখে খুশির লেশমাত্র নেই। পার্টি অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসতেই ভ্রু কুঁচকে গেল তার। সমস্ত বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। একমাত্র কামিনী চৌধুরী আর লারাকেই প্রফুল্ল দেখালো। আমজাদ চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আশমিন খুব একটা মাথা না ঘামিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ল। চারদিকে ফুলের তোড়ায় ভরে আছে। সবাই শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছে। নূর কোথায় আব্বু? তাকে দিয়ে তোমার কি দরকার? আমজাদ চৌধুরী কর্কশ গলা শুনে থতমত খেয়ে গেল আশমিন। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বার কয়েক নূরকে ডেকেও যখন সাড়া পাওয়া গেল না, তখন আশমিন উত্তেজিত হয়ে দ্রুত পায়ে সারা বাড়ি খুঁজল। আশমিনের চিৎকার শুনে কামিনী চৌধুরী সহ সবাই হাজির হলো বিশাল ড্রয়িং রুমে। আশমিন দৌড়ে এসে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল। নূর কোথায়? চলে গেছে। আশমিন বিস্ফোরিত চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। মুহূর্তে ভয়ের জায়গায় চোখে এসে ভিড় করল। চিৎকার করে বলল। চলে গেছে মানে? কোথায় গেছে নূর? আমি বলেছিলাম না নূর যাতে বাসা থেকে বের না হয়। কে বের হতে দিয়েছে ওকে? আশমিনের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠল কামিনী চৌধুরী। কপালের ঘাম কাঁপা কাঁপা হাতে মুছে লারার দিকে তাকালো। তারও একই অবস্থা, থরথর করে কাঁপছে সে। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। রক্তচক্ষু দিয়ে তাকিয়ে চিৎকার করে বলল। মেয়েটা তোমার নিজের রক্তে ছিল কামিনী, তার উপর কিসের এত রাগ তোমার বলতে পারো? ছোট থেকে তাকে অবহেলা অপমান করে কোমল হৃদয়টা বিস্মিয়ে দিয়েছ। আমি বাধা দিলে আমাকেও কথা শোনাতে ছাড়নি।
একটা কোমল ফুল তুলে দিয়েছে তোমার হাতে, অথচ তুমি তার জীবনটা কাটাভরা বুঝিয়েছ। এরকম বিশাল সম্পত্তির একমাত্র অধিকারী কত বেলায় না খেয়ে কাটিয়েছে। এই বিশাল সম্পত্তির একমাত্র অধিকারী কতবেলা না খেয়ে কাটিয়েছে তার কোনো হিসাব নেই। সব কিছুই মেয়েটা মেনে নিয়েছিল, তাহলে তাকে এভাবে ঘর ছাড়া তার চরিত্রে সবার সামনে দাগ লাগালে কেন? উত্তর দাও কামিনী। স্বামীর এহনো রূপে কলিজা শুকিয়ে গেল কামিনী চৌধুরীর। আশ্বিন অবাক চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে। সেদিকে একবারও তাকিয়ে চোখ নামিয়ে নিল কামিনী চৌধুরী। আশ্বিন যেন বোবা হয়ে গেল। টলমল পায়ে দেওয়ালের ওপর হাত রেখে নিজেকে সামলালো। মরার ওপর খাড়া গা হয়ে আগমন হলো তানবীরের। কারোর দিকে না তাকিয়ে নিজের ফোনটা কানেক্ট করে দিল ড্রয়িং রুমের টিভিতে। সাথে সাথেই টিভির নূরের পরিশ্রান্ত পরাজিত মুখখানা। ভিডিওটি গাড়ির ভেতরে বসে করা। আসমিন দৌড়ে এসে দাঁড়ালো টিভির সামনে। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল নূরের মুখখানা। জয়ের জন্য অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। আপনার এই সাফল্য ভরা জীবনে আমার মতন অপায়া থাকা মানায় না বলেন? ভালোবাসলে বিশ্বাস করতে হয় মন্ত্রী সাহেব, ভালোবাসায় ভরসা থাকতে হয়। কোনো ঠুনকো আঘাত যদি তা ভেঙে দেয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো ভালোবাসা ছিল না, পুরোটাই অভিনয় বা মোহ। আপনার বেলায় ঠিক কোনটা বুঝতে পারছি না। আপনি যখন বলেই দিয়েছেন আমি আপনাকে আর কি ভালোবাসবো, নিজের বাবাকেই তো ভালোবাসতে পারিনি, তখন আর নিজের হয়ে আমি আর কোনো সাফাই দিব না। আমি চলে যাচ্ছি, আপনাকে সমস্ত সম্পর্ক থেকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। প্রমাণস্বরূপ এই ভিডিওটি আপনার কাছে রেখে দিতে পারেন। যেহেতু আমাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি সেহেতু ডিভোর্স পেপার দিতে পারলাম না। ভিডিও শেষে আপনার জন্য সারপ্রাইজ আছে, দেখে নেবেন প্লিজ। মিসেস চৌধুরীকে টেনশন করতে নিষেধ করবেন। আমি নামক বোঝা সারা আপাতত বিদায় হচ্ছি, তবে আমি ফিরব। আমার আপুর খুনিদের ভয়ঙ্কর মৃত্যু দিতে আমি ফিরব, কিন্তু আপনার জীবনে কখনোই না মন্ত্রী সাহেব। কষ্ট দিয়েছেন আমায়, অবিশ্বাসের আগুনে জ্বালিয়ে আমাকে মেরে ফেলেছেন আপনি। লাশের কি কারোর প্রতি ভালোবাসা থাকে বলেন? ভালোবাসার বিষয়ে আপনার হৃদয় বিষাক্ত হোক, এই দোয়া রইল। আমার ফিরে আসা পর্যন্ত জীবনটাকে উপভোগ করুন। নূর ফিরে আসলে স্বস্তির নিঃশ্বাস নেওয়া দুষ্কর করে দিব। রাফসান শিকদারের মেয়ে তেহজিব নূর শিকদারের ওয়াদা এটা। জ্বলন্ত চোখের দিকে এক মনে তাকিয়ে রইল আসমিন। নূরের ভিডিও বন্ধ হতে স্ক্রিনে সেদিনের আসমিনের ছবিগুলো ভেসে উঠল। রাফসান শিকদারের মৃত্যুর দিন সকালেই পাঠানো হয়েছে নূরকে। আসমিন একের পর এক ধাক্কা সামলাতে পারল না, মস্তিষ্ক অচল হয়ে গেল। অতিরিক্ত চাপের ফলে মাইনর অ্যাটাক হয়ে গেল তার। আমজাদ চৌধুরী মেঝেতে লুটিয়ে পড়া ছেলেকে ধরে চিৎকার করে কেঁদে উঠল। সিংহের মতো দাপিয়ে বেড়ানো মানুষটাকে এইভাবে দেখে সবার চোখে অশ্রুরা ভিড় করলো। দেহরক্ষীরা আর তানভীর মিলে আসমিনকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। আমজাদ চৌধুরী ছেলের সাথে যেতে নিয়ে স্তব্ধে বিমূর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, আব্বুর গাড়ির ড্রাইভারের খোঁজ পেয়েছো? আমি পাইনি ম্যাম, লোকটা হয়তো দেশে নেই। তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম তার পুরো পরিবার ওই দিনের পর থেকে নিখোঁজ, কোথাও তাদের পাওয়া যায়নি। মন্ত্রী সাহেব এসেছেন? না ম্যাম, তবে রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ইয়েস ম্যাম। ঠিক আছে, তুমি এখন যাও। অমি নামের ছেলেটা নূরের পার্সোনাল সেক্রেটারি। তার এক কথায় সে জীবনও দিয়ে দিতে প্রস্তুত। প্রচুর বিশ্বাসী হয় নূর, তাকে সব সময় কাছে কাছেই রাখে। এতক্ষণ নিজের রুমেই কথা বলছিল তারা। অমি বেরিয়ে যেতেই নূর সোফা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আজ আকাশে চাঁদ নেই, মেঘের কবলে পুরো আকাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের থেকে চোখ সরিয়ে নিচে তাকাতেই আসমিনের গাড়ি ঢুকতে দেখল নূর। কালো 10টা গাড়ির দ্বিতীয় গাড়িটা আসমিনের। সেই দিকে তাকিয়েই ক্রূর হাসল নূর। আপনি আমাকে নিয়ে আসেননি মন্ত্রী সাহেব, আমি চেয়েছি তাই আজ আমি এখানে। শত্রুকে কখনো চোখের আড়াল করতে নেই, তাকে সব সময় রাখতে হয় চোখের সামনে। আপনি আমার শত্রু নন, আপনি আমার জয়। আপনাকে হারিয়ে তো আমি বারবার জয়ের স্বাদ গ্রহণ করব, তাই আপনি থাকবেন আমার চোখের সামনে। যতটা সামনে থাকলে আপনার প্রতিটি লঙ্ঘনের খবর আমি জানব, ঠিক ততটা কাছে। রাফসান শিকদারের মেয়ে আমি, তার রক্ত। আপনি যা এত বছর শিখেছেন তা আমার জন্ম থেকেই শেখা।
আমার রক্তের রাজনীতি, তাহলে এখন না হয় সামনাসামনি টক্করটা হয়ে যাক। প্রতি মুহূর্ত আপনি ভয় পাবেন, আমাকে হারানোর ভয়, আর আমি আপনাকে সেই পরিস্থিতিতে এনেই দাঁড় করিয়ে দিব। কথাগুলো বলে হাসলো নূর। সাদা গাউনের সাথে হালকা গোলাপি ওড়নাটা গলায় পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেল নূর। ততক্ষণে আশমিন বাসায় এসে ঢুকেছে। ড্রয়িং রুমে সানভির সাথে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে কথা বলছে হয়তো। নূরের সেই দিকে পাত্তা না দিয়ে সরাসরি গিয়ে তার বাবার জন্য বরাদ্দকৃত কাউচে গিয়ে বসে পড়ল। রাফসান শিকদার মারা যাওয়ার পর থেকেই এখানে আর কেউ বসেনি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আসমিন স্বাভাবিকভাবেই এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। সানভি কাঁপা কাঁপা গলায় বলল। স্যার। আসমিন বিরক্ত চোখে তাকালো সানভির দিকে। আসমিনের দৃষ্টি দেখে সানভি আর কিছু বলল না। কামিনী চৌধুরী রুমেই ছিল। নূর অমিকে বলল সবাইকে ডেকে নিয়ে আসতে। অমি মাথা নাড়িয়ে চলে গেল সবাইকে ডাকতে। কামিনী চৌধুরী এসে নূরকে রাফসান শিকদারের কাউচে দেখে খেপে গেল। তেরে তার দিকে যেতে নিতেই নূর বিরক্ত চোখে তাকালো। পাশে থাকা মেয়ে গার্ডটা আটকে দিল তাকে। কামিনী চৌধুরী সেই দিকে তোয়াক্কা না করে চিৎকার করে বলল, এখানে বসেছিস কেন? এখানে বসেছিস কোন সাহসে? বেহায়া মেয়ে, লজ্জা করলো না এই বাড়িতে এসে আবার নিজের কলঙ্কিত মুখ সবাইকে দেখাতে? আজকে বেরিয়ে যাবে এখান থেকে। আসমিন ক্লান্ত চোখে সব কিছু দেখছে। বিরক্তি আর রাগ তরতর করে বেড়ে চলেছে তার। কামিনী চৌধুরীর পেছনেই আমজাদ চৌধুরী এসেছিলেন। তিনি এতক্ষণে বসে পড়েছেন সোফায়। আসমিনও গিয়ে বাবার পাশে বসে পড়ল। নূর কামিনী চৌধুরীর দিকে শান্ত চোখে তাকিয়ে মেয়ে গার্ডটাকে উদ্দেশ্য করে বলল, আগামী 10 মিনিট আমি কোনো রকম ডিস্টার্বনেস চাই না, তাই এই মহিলার মুখটা বন্ধ করে দাও। এতে যদি অন্য কারোর সমস্যা হয় তাহলে তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। আসমিন সোফায় গা এলিয়ে বসে আছে। মাথা ব্যথায় দপদপ করছে। চোখ খুলে রাখারও দায়। তবুও সে এখানে বসে আছে। মেগারটা ততক্ষণে কামিনী চৌধুরীর মুখে টেপ লাগিয়ে দিয়েছে। হাত দুটো ধরে থাকায় কামিনী চৌধুরী কিছু করতে পারছে না। শুধু আগুন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আমজাদ চৌধুরী খারাপ লাগলেও সে চুপ করে আছে। কামিনী চৌধুরী অন্যায়ের কাছে এতটুকু কিছুই না। আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা ফেস করতে না হয়। যেহেতু এতদিন আপনারা সব কিছু সামলিয়েছেন, সেহেতু কোনো কিছু করার আগে আমার আপনাদের জানাতেই হতো। কাল থেকে আমি অফিস জয়েন করব। আগের এমপ্লয়িকে 1 মাসের নোটিশের চাকরি থেকে বাদ দেওয়া হবে। আমার টিম আমার সাথে কাজ করবে। তারা কালকেই বাংলাদেশে এসে পৌঁছাবে। অফিসের দায়িত্বে যে যে আছে তাকে বলে দেবেন আব্বু মারা যাওয়ার পর থেকে সমস্ত হিসেব এই 1 মাসে আমার টিমকে বুঝিয়ে দিতে। যাদের যাদের চাকরি যাবে তাদের মধ্যে পুরনো যারা আছে তারা আঙ্কেলের কোম্পানিতে জয়েন করবে। আর হিসাবে যত পরিমাণ টাকা ঘাটতি থাকবে তা মিসেস চৌধুরীর অ্যাকাউন্ট থেকে পূরণ করা হবে। কারণ নুরানি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট তিনি হ্যান্ডেল করতেন। কারোর কোনো প্রশ্ন থাকলে করার অনুমতি নেই। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কোম্পানি যেহেতু আমার, তাই আমার সিদ্ধান্তই শেষ কথা। আসমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। ঘুমিয়েও পড়েছে হয়তো। সেই দিকে তাকিয়ে গা জ্বলে গেল নূরের। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল সে। এদিকে কামিনী চৌধুরীর অবস্থা নাজেহাল। রাগ আর ভয় দুটোই ঘিরে ধরেছে তাকে। এত বছরে সে কোটি কোটি টাকা সরিয়েছে কোম্পানি থেকে। আমজাদ চৌধুরীও এই বিষয়ে কিছু জানে না। সেই দিনের পর থেকে আসমিন আজ পর্যন্ত তাকে মা বলে ডাকেনি। সরাসরি কোনো কথাও বলে না তার সাথে। অনেক কষ্টে আমজাদ চৌধুরীর সাথে সম্পর্কটা ঠিক করেছে সে। এখন এমন কিছু শুনলে সেও না আবার মুখ ফিরিয়ে নেয় তার থেকে। ভয়ে কামিনী চৌধুরীর কলিজা লাফাচ্ছে। নূর অমির দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, ঢাকার সবচেয়ে বড় বড় হসপিটালগুলোতে খোঁজ লাগাও। আমি অর্গান, চোখ, লিভার এইসবের কারেন্ট রেটগুলো জেনে নাও। খুব শীঘ্রই আমাদের কাজে লাগবে। আসমিন বাদে সবাই চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে। সানভি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, এগুলো জেনে কি হবে ম্যাম? নূর বাঁকা হাসলো। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ক্রুর গলায় বলল, আপনি বড্ড অবুঝ সানভি। টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টের টাকা দিয়ে না পূরণ হয় তাহলে এগুলো কাজে লাগবে। 1 টাকাও ছাড় দেওয়া হবে না।
নূর মেয়ে গার্ডের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরীকে ছেড়ে দাও, উনি হয়তো কিছু বলতে চায়। আর মন্ত্রী সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, তার ঘুম ভাঙানোটা এই মুহূর্তে জরুরি। বরকে চুমু খেয়ে ঘুম থেকে তুলতে হয়, পানি মেরে নয়। বিজনেসের পাশাপাশি রোম্যান্সটা একটু শিখে নে অনুর, আমার এখনো বাসর করা বাকি। আশমিন চোখ বন্ধ করে বোমা ফেলল ড্রয়িং রুমে। আমজাদ চৌধুরী কেসে উঠল ছেলের কথা শুনে। সে যে একটা নির্লজ্জ ছেলে পয়দা করেছে এখন সে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। নূর কটমট চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন আড়মোড়া ভেঙে সেই দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সবার দিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলল, আজ থেকে রাত 3টা থেকে সকাল পর্যন্ত আমার কাছে রোম্যান্স শেখার ক্লাস করবে, সব কিছু হাতে কলমে শিখিয়ে দেব। টানা 1 সপ্তাহ ক্লাস করলে তুমি একেবারে রোম্যান্টিক হয়ে যাবে, বুঝলে? এত লজ্জা করলে বাবা হবো কী করে? আমাকে অশুভ বলার আগে নিজের দিকে তাকাও। তুমি ভালো হলে আমি এই পৃথিবীতে আসতামই না। এত কথা না বলে ছেলের বাসর করার ব্যবস্থা করো। নাকি দাদা হতে চাও না জীবনে? আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ফোঁসফাঁস করে বলল। কামিনী চৌধুরীর স্বামীর দিকে কটমট করে তাকিয়ে রুমে চলে গেল। আসমিন তখনও চলে গেছে নিজের রুমে। থমথমে পরিবেশের রেশ কেটে এখন সবার মুখ টিপে হাসায় ব্যস্ত। সকাল সকাল ফর্মাল ড্রেসে অফিসের জন্য রেডি হয়ে নিচে এসেছে নূর। অফ হোয়াইট কালারের লেডি কোটের সাথে কালো প্যান্ট, চুলগুলো পনিটেল করে বাঁধা। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী নূরের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, রাফসান শিকদারের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে নূরও হাসি মুখে আমজাদ চৌধুরীকে গুড মর্নিং জানালো। নূর প্লেটের পরোটা নিতে নিতে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে রসিকতার স্বরে বলল, ধন্যবাদ আঙ্কেল, তবে এই মুহূর্তের দোয়া মিসেস চৌধুরীর বেশি প্রয়োজন। আপনি বরং তাকে একটু দোয়া করে দিন। বলা তো যায় না আর কখনো এইভাবে রাজকীয় ক্ষমতা নিয়ে আপনাদের সামনে বসতে পারেন কি না। আমজাদ চৌধুরী মলিন চোখে তাকালো নূরের দিকে। আশমিন এক মনে খেয়েই যাচ্ছে। তার এদিকে কোনো ধ্যান নেই। আজ তার অনেক কাজ, দলিল কিছু কর্মসূচি আছে আজ। মন্ত্রীর পরিষদদের আজ সারাদিন থাকতে হবে। তার আগে বাসার গুরুত্বপূর্ণ কাজটা শেষ করতে হবে। নূর খাওয়ার মাঝে লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। আশমিনের পাশের চেয়ারে বসে আশমিনের দিকে অসহায় চোখে তাকালো। নেকা কান্না করে বলল, বিয়ের ডেটটা কবে ফিক্স করবে আশমিন? হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ায় আমাদের অনেক হিউমিলেটেড হতে হচ্ছে। পাপা সোসাইটিতে মুখ দেখাতে পারছে না। প্লিজ আমার সাথে এমন করো না। সবাই জানে আমি তোমার বউ হব। এভাবে বিয়েটা ভেঙে দিলে আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি আশমিন। আশমিন নির্লিপ্ত চোখে লারার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। আশমিনের এমন গা ছাড়া ভাব দেখে মনে মনে রাগে ফুঁসে উঠল লারা, কিন্তু চেহারায় তা প্রকাশ করলো না। মনে মনে বলল, একবার শুধু বিয়েটা হয়ে যাক, তোমাকে আর তোমার পুরো পরিবারকে আমি লারা আমার পায়ের চাটা গোলাম যদি না করে রাখি তাহলে আমার নামও লারা নয়। নূর ভ্রু কুঁচকে সেদিকেই তাকালো। লারা নূরের দিকে তাকিয়ে আশমিনের আরেকটু কাছাকাছি গিয়ে বসলো। আশমিন লারার দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, কোলে বসতে চাও? আমজাদ চৌধুরী চোখ বড় বড় করে তাকালো আশমিনের দিকে। নূর সেদিকে ভ্রুক্ষেপ না করেই নিজের কফিতে মনোযোগ দিল। লারা আশমিনের দিকে লাজুক চোখে তাকিয়ে মিটমিনে গলায় বলল, সবার সামনে বেডরুমে গেলে ভালো হতো না? দরকার নেই, তুমি এখানেই উঠতে পারো। ওকে। আশমিন টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পালোয়ান সাইজের লোকটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাহাদুর, লারাকে কোলে নাও। আজ সারাদিন সে তোমার কোলেই থাকবে। আজ তোমার আর অন্য কোনো কাজ নেই। আশমিনের শান্ত গলা শুনে বাহাদুর নামের লোকটা ভয়াত্মক চোখে আশমিনের দিকে তাকালো। আশমিনের এই শান্ত গলা যে কতটা ভয়ঙ্কর তা সে হাড়ে হাড়ে জানে। তাই কাল বিলম্ব না করে দ্রুত পায়ে এসে শক্ত হাতে লারাকে কাঁধে তুলে নিল।
লারার মনে হচ্ছে কেউ লোহা দিয়ে তাকে চেপে ধরেছে। চোখের পলকে কি হয়ে গেল বোঝার আগে বাহাদুর নামের কালো পালোয়ান সাইজের লোকটা তাকে কোলে নিয়ে একটা চেয়ারে বসে পড়ল। কামিনী চৌধুরী সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী একটু শক্ত করে হেসে ফেলল। সানভি আর অমি এতক্ষণ সব কিছু নীরব চোখে দেখলেও এবার দুজনেই মুখ টিপে হাসতে লাগলো। নূর অমির দিকে তাকিয়ে লারার বসার চেয়ারটা দেখিয়ে শক্ত গলায় বলল, এটা এক্ষুনি বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা করো। কামিনী চৌধুরী তাচ্ছিল্যের সুরে বলল, আসমি চেয়ার ফেলে কি লাভ? তোমার বরকেও অনেকবার ছুঁয়েছে ও। এখন তো তার সাথেই বাসর করতে চাইছো। আমি ফেলেছি বলে শেষ হতে পেরেছে, নাহলে কার সাথে নূরের জিনিসের দিকে হাত বাড়ানো? নূরের টেস্ট এতটা খারাপ না মিসেস চৌধুরী। তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিল। নূর দাঁড়িয়েছে অফিসে যাওয়ার জন্য। তাড়াতাড়ি অফিসে আসবেন মিসেস চৌধুরী, আই হেট লেট। আসমিন নিজে চেয়ার ছেড়ে নূরের মুখোমুখি দাঁড়ালো। শুভ্র পাঞ্জাবি হাতে সামান্য গুটিয়ে ঘাড় হালকা কাত করে নূরের দিকে বাঁকা হেসে তাকালো। নূর ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে হাতা গোটানো শেষ হতেই হুট করে আসমিন নূরকে কোলে তুলে নিল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিন ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে নিজের রুমে। আমজাদ চৌধুরী মুখ কুঁচকে তাকিয়ে রইল ছেলের যাওয়ার দিকে। সানভি আর অমি সেদিকে পাত্তা না দিয়ে বসে গেল ব্রেকফাস্ট করতে। আজ তাদের যেতে লেট হবে, তারা বুঝে গেছে। আমজাদ চৌধুরীর প্রশ্নের থতমত খেয়ে গেল সানভি। ও কিভাবে জানবে কোথায় নিয়ে গেল? তবুও সন্দেহান কণ্ঠে বলল, কাল রাতের ক্লাসটা মনে হয় এখন করাবে। রাতে তো ম্যাম যায়নি স্যারের রুমে। আমজাদ চৌধুরী কটমট গলায় বলল। সানভি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে পরোটা খাওয়ায় মনোযোগ দিল। অমি মনে মনে হেসে লুটুপুটি খাচ্ছে। কামিনী চৌধুরী গটগট করে বেরিয়ে গেল বাসা থেকে। লারার বাবার সাথে কথা বলতে হবে। এত বছরের সাজানো প্ল্যান কিছুতেই এই দুদিনের মেয়ের জন্য সে নষ্ট হতে দিবে না। অমি কাউকে মেসেজ করে আবারও খাওয়ায় ধ্যান দিল। আসমিন নূরকে নিয়ে রুমে নামিয়ে সাথে সাথে দরজা লক করে দিল। এখন এই দরজা আসমিনের ইচ্ছে ছাড়া আর খুলবে না। খুলতে হলে পাসওয়ার্ড লাগবে। নূর সেদিকে আগুন চোখে তাকালো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে নূরকে শক্ত করে নিজের সাথে চেপে ধরলো। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে হালকা উঁচু করে নিজের মুখ বরাবর করলো নূরকে। নূরের পা ফ্লোর থেকে 3 ইঞ্চি ওপরে। ছাড়ুন। নূরের শান্ত গলায় ছাড়ুন বলায় ঠোঁট বাঁকিয়ে হাসলো আসমিন। নূরের ঠোঁটের ঠিক বাঁ পাশে গাঢ় চুমু খেলো, ফিসফিস করে বলল, রাতে আসতে বলেছিলাম, আসনি কেন? হ্যাঁ, ছাত্রী হিসেবে তুমি ফাঁকিবাজ হতেই পারো, কিন্তু স্যার হিসেবে আমি মোটেও ফাঁকিবাজ নই। তুমি ফাঁকি দেবে আর আমি তোমাকে যেখানে পাবো সেখানেই ক্লাস করাবো, হোক সেটা রাস্তা, ড্রয়িং রুম, অফিস বা বেডরুম। এখন তোমার ইচ্ছা, তুমি কোথায় বসে ক্লাস করতে চাও। আসমিনের কথা শুনে ক্রুর হাসলো নূর। আসমিনের চোখের দিকে তাকিয়ে সেও ফিসফিস করে বলল, অনেক বড় টিচার হয়ে গেছেন মনে হচ্ছে। তা কয়জনের সাথে ইন্টিমেট হয়ে এই অভিজ্ঞতা অর্জন করলেন? প্রোটেকশন নিয়েছেন তো? দেখা গেল HIV পজিটিভ হয়ে বসে আছেন। আমি আমার নিজেকে নিয়ে খুব প্রোটেক্টিভ। আগে মেডিকেল চেক আপ করিয়ে আসুন মন্ত্রী সাহেব। ক্লাসের কথা না হয় আমরা পরে ভাববো। আসমিন শান্ত চোখে তাকালো নূরের দিকে। মলিন হেসে ক্লান্ত গলায় বলল, সেটা তো তুমি 4 বছর আগেই দেখে নিয়েছো নূর। আমার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট তো সেদিনই দেওয়া শেষ। তবে আজ এত প্রশ্ন কেন? স্ত্রী হিসেবে আমার অর্ধাঙ্গিনী তুমি, আমার সব কিছু অর্ধেক তোমার, হোক সেটা HIV। নূরের ঠোঁটে কয়েক মিনিটের লম্বা চুমু খেয়ে গলা মুখ গুজে দিল আসমিন। নূর চোখ বন্ধ করে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে আসমিনের কপালে পড়ল। আসমিন নূরের গলার ছোট ছোট চুমু দিয়ে সেদিকে নূর আসমিনের যেখানে কামড় দিয়েছিল ঠিক সেই জায়গায় আসমিনও দাঁত বসিয়ে দিল। নূর হালকা আর্তনাদ করে উঠলেও সাথে সাথে ছাড়ল না আসমিন। কয়েক সেকেন্ড দাঁত দিয়ে কামড়ে ধরে রেখে আস্তে করে ছেড়ে দিল। নূরকে নিচে নামিয়ে কামড়ের স্থানে আলতো করে চুমু দিয়ে নর্ম গলায় বলল,
অফিসে নূর 30 জনের টিম সহ নূরকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বিশাল বিল্ডিংয়ের 8 তলায় রাফসান শিকদারের অফিস। প্রতি তলায় তাদের ভিন্ন ভিন্ন কোম্পানির অফিস থাকলেও 8 তলায় হেড অফিস। সব কোম্পানি এখান থেকে পরিচালনা করা হয়। নূর সবার দিকে এক পলক তাকিয়ে কনফারেন্স রুমে চলে গেল। অমি ও বাকি 30 জন নূরের সাথে কনফারেন্স রুমে গিয়ে নিজেদের জায়গায় বসে পড়ল। নূর রাফসান শিকদারের চেয়ারের সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পাথরের চোখ ফেটে অশ্রু আজ গড়িয়ে বেরিয়ে আসতে চাইছে। চোখ বন্ধ করে নিজেকে সামলে ফেলল নূর। এখনও অনেক পথ বাকি। এভাবে ভেঙে পড়লে পরের দুর্গম পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়বে। নূর নিজের বাবার চেয়ারে বসে অমিকে উদ্দেশ্য করে বলল, সব ফ্লোরে প্রজেক্টটা সেট করে দাও। আমি কামিনী চৌধুরীকে আগামী 7 মিনিটের মধ্যে অফিসে হাজির হতে বলো। সাথে এটাও বলে দাও, যদি সে সময় মতন এখানে উপস্থিত হতে না পারে তাহলে পরবর্তী আমার সিদ্ধান্ত হবে শেষ সিদ্ধান্ত। তার কোনো এক্সপ্লেনেশন গ্রহণযোগ্য হবে না। অমি। ম্যাম, মতি বলেই দ্রুত নিজের কাজ কমপ্লিট করতে চলে গেল। নূর রাফসান শিকদারের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। রাফসান শিকদার খুন হওয়ার পর এই চেয়ারে এখন পর্যন্ত আর কেউ বসেনি, এমনকি আশমিনও না। নূরের মনে হচ্ছে চেয়ারে নয়, বাবার কোলে চড়ে বসে আছে সে। বাবার আদরের হাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে বাবার গায়ের গন্ধ এখনও এই চেয়ারে লেগে আছে। নূরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর সন্তপূর্ণে তা মুছে নিল কেউ দেখার আগেই। আশমিন গাড়িতে বসেই নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সেও আজ অফিসে যাচ্ছে, মিটিংয়ে থাকতে হবে তাকে। কোনো প্রস্তুতি ছাড়াই বাঘিনীর সামনে যাচ্ছে সে। দেখা যাক তার তেজিনী কিভাবে তাকে কুপকাত করে। নূর সোজা হয়ে বসে চারদিকে চোখ বুলিয়ে নিল। তার টিম মেম্বার নিজেদের কাজ গুছিয়ে নিয়েছে। এখানকার সবাই আমজাদ চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে। ছোটবেলা থেকেই নূরের সাথে তাদের সখ্যতা। কামনী চৌধুরী তীক্ষ্ণ কথা থেকে বাঁচাতে আমজাদ চৌধুরী নূরকে প্রতিদিন বিকেলে অনাথ আশ্রমে নিয়ে যেতেন। ছোটবেলায় সবাই নূরকে স্নেহ করত। নূরও খুব সহজে মিশে গেছে তাদের সাথে। 4 বছর আগে নূর দেশে ছাড়ার আগে কৌশলে এই 30 জনের টিমকে তাদের কোম্পানির বিভিন্ন ব্যাচে উচ্চ পদে জয়েন করিয়ে দিয়ে যায়। এটা অবশ্য আমজাদ চৌধুরীর বুদ্ধি ছিল। তিনি এই টিম মেম্বারে নূরের জন্য তৈরি করে দেন। এরা প্রত্যেকেই নূরের এক কথায় নিজের জীবন দিয়ে দিবে বিনা প্রশ্নে। নূর তাদের থেকে চোখ সরিয়ে কনফারেন্সের রুমে বা পাশের বিশাল থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে চোখ মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, তোমার খুনের বদলা আমি নিব আব্বু। তোমার নূর কখনো নরম মনের মেয়ে ছিল না। শুধু শান্তিতে জীবন কাটানোর জন্য সব চুপচাপ মেনে নিতাম। আমার নীরবতা আমার দুর্বলতা ছিল না, কিন্তু তারা সেটাকেই আমার অস্তিত্ব ভেবে জীবনে চরম ভুল করে বসলো। যে রাফসান শিকদারের মেয়ে তেহজিব নূর শিকদার, যার নামে পুরো শহর কাঁপত, তার মেয়ে এত নরম মনের হবে এটা যারা ভাবে তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। প্রত্যেকটাকে গর্ত থেকে টেনে বের করে তাদের বুক থেকে কলিজা বের করে আনবো আমি মেয়ে বলে আমি দুর্বল নই আব্বু। নির্মমতা আমার রক্তে মিশে আছে। আমার ভালোবাসা থেকে আমার হিংস্রতা তীব্র। একটা কেউ বাঁচিয়ে রাখবো না, সব কয়টাকে পিঁপড়ার মতন পিষে মারবো। নূরের রক্তলাল টকটকে চোখের দিকে তাকিয়ে আশমিন ঠোঁট কামড়ে হাসল। এদিকে নূরের এই রূপ দেখে পাশে বসে থাকা সানভি ঘাম ছুটে গেল। কাপা কাপা হাতে টিস্যু দিয়ে ঘাম মুছে আশমিনের দিকে ভয়াক্তক চোখে তাকালো। আশমিন সানভির অবস্থা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলল। সানভি চোখ বড় বড় করে তাকালো আসমিনের দিকে। 4 বছরে এই প্রথমবার আসমিনকে এভাবে হাসতে দেখছে সে। যার হাসি এত সুন্দর সেই মানুষটা একদমই হাসে না, আর যখন হাসে তখন তার সেই বাঁকা হাসিতে সামনের মানুষটার কাপড় নষ্ট হয়ে যায় ভয়ে। সানভি নিজেও কয়েকবার হতে হতে বেঁচেছে। আমি আবারও প্রেমে পড়েছি শান। উইশ ইউর ভেরি গুড লাক ফর ইউ ফার্স্ট ডে ইন অফিস। ফোনে চোখ রেখেই মুচকি হেসে বলল আশমিন।
সানভি কনফিউজ হয়ে গেল তার কি রিয়াকশন দেওয়া উচিত এই ভেবে। তার এখন নূরের তেজি রূপ দেখে ভয় লাগছে, আবার আসমিনের প্রাণবন্ত হাসি দেখে খুশিও লাগছে। আসমিনের প্রেম পড়ার বিষয়টা নিয়ে চিন্তাও হচ্ছে। নূরের যা রূপ দেখা যাচ্ছে, প্রেমে পড়ার কথা জানলে না জানি কোথায় কোথায় আগুন লাগিয়ে নিজেই হাত সেঁকতে বসে যায়। পরে দেখা গেল টক্কর দেওয়ায় আসমিন নিজেই খুঁজে খুঁজে তার প্রেমের পাগল কয়েকটাকে ধরে এনে আগুনে নিক্ষেপ করলো। বিশ্বাস নেই, এখন এই কলিযুগে কাউকে বিশ্বাস করা যায় না। সানভি ডিপ্রেশনে চলে গেল টেনশনে। মিটিং শুরু হওয়ার 10 সেকেন্ড আগেই আসমিন নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে এসে বসে পড়ল। কামিনী চৌধুরী এসে পৌঁছালো ঠিক 3 মিনিট পরে, তাই তাকে আর ভেতরে ঢুকতে দেওয়া হলো না। কনফারেন্স রুমের বাইরের বিশাল এলইডি স্ক্রিনে নূরের বক্তব্য শুনতে লাগলো সে। আমি রাফসান শিকদারের একমাত্র মেয়ে তেহজিব নূর শিকদার। আজ থেকে কোম্পানি হ্যান্ডওভার করে নিচ্ছি। আজ থেকে আসমিন জাইন চৌধুরী বা কামিনী চৌধুরী কেউ কোম্পানির দায়িত্বে থাকবে না। সমস্ত কোম্পানি আমি পরিচালনা করব। আপনারা যারা এখানে কর্মরত আছেন তারা আগামী 1 মাসের বিগত 4 বছরের সমস্ত হিসাব আমার টিমকে বুঝিয়ে দেবেন। আর অবশ্য নিজেদের জন্য অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে নেবেন। কয়েকজনের চাকরির ব্যবস্থা আমি করে দেব। বাকি যারা বাদ পড়েছেন তারা ঝামেলা করতে চাইলে সরাসরি কোর্টে দেখা হবে। আমার কাছে উপযুক্ত রিজন আছে আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। কাজে কোনো রকম গাফিলতি আমি বরদাস্ত করব না, তাই বি কেয়ারফুল। কামিনী চৌধুরীর রাগে ফুঁসছে, একেও এর বাবার মতো মরতে হবে। খুব বার বেড়েছে। নূরের দিকে তাকিয়ে ফোঁস করতে করতে মনে মনে বলল, আমিও শিকদার বংশের মেয়ে নূর। তোর আগে জন্ম আমার, আমিও এর শেষ দেখে ছাড়বো। তোর অবস্থার রাস্তার কুকুরের মতো না করে আমি কামিনী চৌধুরী স্বস্তি নিঃশ্বাস নিব না। আসমিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। সে যে আবার কোনো খিচুড়ি পাকাচ্ছে তা তার চেহারায় স্পষ্ট। আসমিন পাশের চেয়ারে বিষণ্ণ মুখে বসে থাকা আমজাদ চৌধুরীর দিকে তাকালো। সেও কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে। আসমিন তার বাবার হাতে হাত রেখে গম্ভীর গলায় বলল, সামনে আমাদের খুব কঠিন সময় আসছে আপু। শিকদারদের 2 রমণীর যুদ্ধে কে পরাজিত হয় বলা যায় না। একজনের বিনাশ নিশ্চিত। আমি আমার বউয়ের পাশে আছি, তাই তার কোনো ভয় নেই। মিনিস্টার আসমিন জাইনের বউকে সে কীভাবে প্রোটেক্ট করবে বুঝতেই তো পারছো। কিন্তু তোমার কি হবে? তোমার উচিত অন্য কোনো অপশন হাতে রাখা। আমার জানাশোনা অনেক মেয়ে আছে, দেখবো নাকি? আমজাদ চৌধুরী বজ্রহত চোখে তাকালো আসমিনের দিকে। সে এখন সিরিয়াস মুখে নূরের দিকে তাকিয়ে। আমজাদ চৌধুরীর বুকের ব্যথাটা আবারও বাড়তে লাগলো। আসমিন নূরের কেবিনে আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে। শুভ্র পাঞ্জাবি পায়জামায় অসাধারণ লাগছে তাকে। চোখে মুখে একটা নেতা নেতা ভাব আছে। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন কফি খাচ্ছে আর একটু পরপর নূরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। নূর বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। কোনো ইম্পর্টেন্ট কথা না থাকলে আপনি আসতে পারেন, আমি এখন বিজি আছি। আমিও বিজি। আসমিনের গম্ভীর গলার ফালতু কথা শুনে কপালে ভাঁজ ভারী হলো নূরের। মনে মনে পেপার ওয়েট ছুঁড়ে মাথা ফাটানোর ইচ্ছা হলেও মুখে কিছু বলল না। আসমিনকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এইদিকে সানভি কেবিনের বাইরে পায়চারি করেই যাচ্ছে অনবরত। আগামী 20 মিনিট পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন বের হলো আধা ঘন্টা লেটে পৌঁছবে তারা। কিন্তু আসমিনের কোনো হেলদোল নেই। সে বইয়ের কেবিনে ঢুকে ঘাপটি মেরে বসে আছে। সানভি কিছুক্ষণ নিজের চুল টানাটানি করে নূরের কেবিনে নক করলো। মে কামিং ম্যাম? ইউ আর নট। আসমিনের কাট উত্তরে সানভির চিন্তার উজ্জ্বল মুখটা ভোতা হয়ে গেল। মুখ কালো করে দরজা দিয়ে ইঁদুরের মতো মাথা ঢুকিয়ে মিনমিন করে বলল, আপনার মিটিং আছে স্যার, আমরা অলরেডি লেট হয়ে গেছি। নূর সেদিকে পাত্তা না দিয়েই এক মনে ল্যাপটপে কাজ করেই যাচ্ছে, যেন কেবিনে সে ছাড়া আর কেউ নেই। আসমিন সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। সানভীর গুরুত্বপূর্ণ কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, বুঝলে শান, কোম্পানিতে আমার কোনো আর কাজ নেই, তাই সব মিটিং ফিটিং বাদ দাও।
5 বছর হচ্ছে বিয়ে করছি, এখনো বাসও করতে পারলাম না। জনগণ এটা কিন্তু মেনে নেবে না, বলবে যে মন্ত্রী 5 বছরের বউয়ের সাথে বাসও করতে পারলো না, সে আর আমাদের কি উন্নয়ন করবে? আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না। আজকেই বাসরের ব্যবস্থা করো। আমি বাসর না করে আর কোনো কাজ করব না। বেলি ফুল দিয়ে আমার রুমটা ভালো করে সাজিয়ে ফেলো। গট ইট? নূর আর শানভি হাঁ করে তাকিয়ে আছে আশমিনের দিকে। শানভির অর্ধেক মাথা আর বাইরে নেওয়া হলো না, ভয়াত্মক চোখে নূরের দিকে তাকালো। নূর নিজেই হতভম্বতা কাটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। একটা লোক কতটা নির্লজ্জ হতে পারে তা আশমিনকে না দেখলে সে বুঝতে পারতো না। নেতারা যে নির্লজ্জ হয় তা জলজান্ত প্রমাণ আশমিন নিজেই। আশমিন শয়তানি চোখে তাকিয়ে আছে নূরের দিকে। এখন আশমিনের একমাত্র কাজ হচ্ছে নূরকে ভরকে দেওয়া, যা এই মুহূর্তে খুব বেশি জরুরি। আশমিনের চিন্তাকে এক সাগর পানিতে ছুঁড়ে ফেলে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কি দেখছো শানভি? তোমার স্যারের আদেশ পালন করো। শানভি চোখ রসগোল্লার আকার ধারণ করলো। আশমিন নিজেও কিছুটা চমকে গেলেও তা প্রকাশ করলো না। শানভিকে ইশারা করতে শানভি যন্ত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল। নূর এখনও হেলান দিয়ে আশমিনের দিকে তাকিয়ে। এতদিনের অপেক্ষা তাহলে শেষ হবে? আপনার কি তাই মনে হয়? আশমিন বাঁকা হেসে টেবিলে 2 হাত রেখে নূরের দিকে হালকা ঝুঁকে বলল, স্বপ্ন বাস্তব করা আসমিন জায়েন চৌধুরীর এক প্রকার নেশা। আর তা যদি হয় নিজের বউকে ভালোবাসার, তাহলে তো কোনো কথাই নেই। তো বাসর করা আপনার নেশা? হুম, একসাথে 2 বাচ্চার বাবা হওয়ার নেশা চেপেছে। বউ পালিয়ে না গেলে এতদিনে তো 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। নূর ক্রু হাসলো, ব্যঙ্গত্ব গলায় বলল, বউকে নিজের কাছে রাখতেই পারেন না? কেমন বর আপনি, যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না? সে দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে বলুন তো মন্ত্রী সাহেব? আর কার সাথে বাসুর বাচ্চা জন্ম দেওয়ার চিন্তা করছেন বলুন তো? যেখানে নিজের কেরিয়ারের জন্য বাবার মৃত্যুকেও পরোয়া করেনি তার সাথে হাসালেন মন্ত্রী সাহেব। আপনার তো ভয় পাওয়ার কথা। দেখা গেল নিজের কেরিয়ারের জন্য আপনি আর আপনার বাচ্চা ফেলেই চলে গেল, তখন কি হবে? নূরের তীক্ষ্ণ খোঁচাটা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে। চোখ মুখ শক্ত করে ফেলেছে আশমিন। রক্তিম চোখে নূরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তাই চিন্তা করেছি, আল্লাহ চাইলে একসাথে 2 বাচ্চার বাবা হয়ে যাব। সবসময় তাকে যে ছাড় দেওয়া হবে তা ভাবার কারণ কি মিসেস আসমিন? আশমিনের মুখে মিসেস আশমিন শুনে চমকে গেল নূর। আশমিনের চোখের দিকে তাকিয়ে হালকা ভরকে গেলেও নিজেকে সামলে নিল সে। আশমিন চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নূরের দিকে শান্ত চোখে তাকালো, অনেকটা উদাস গলায় বলল, আমি যা জানি তুমি তো তা জানোই না নূর। যাই করো না কেন ভেবে চিন্তা করবে। আমি চাই না তুমি কখনো আমার সামনে দাঁড়িয়ে লজ্জিত বোধ করো। নূর অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিনের গলাটা খুব অন্যরকম শোনালো। কি এমন কথা আছে যে সে জানে না? চিন্তায় কপালে ভাঁজ পড়ল নূরের। আশমিন নিজেই চেয়ার থেকে উঠে এসে নূরের সামনে দাঁড়ালো। হালকা ঝুঁকে নূরের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বি রেডি ফর টুনাইট। কথা শেষ হতেই বাঁকা হেসে বেরিয়ে গেল কেবিন থেকে। নূর দাঁতে দাঁত চাপলো, হিসিয়ে বলল, আপনিও রেডি থাকবেন মন্ত্রী সাহেব। কামিনী চৌধুরী নিজের কেবিনে এদিকে সেদিকে পায়চারি করছে। 3.5 কোটি টাকার হিসেব গোলমাল। এই টাকা সে নিজেই সরিয়েছে। কানাডা নিজের জন্য বাড়ি করেছে 2টো। বাকি টাকা নিজের বেপরোয়া জীবনযাপনে খরচ করেছে। তার ধারণা মতে আশমিন বা আমজাদ চৌধুরী কেউ জানে না এই সম্পর্কে, কিন্তু আশমিন আগাগোড়া সবটা জানে। সে শুধু চুপ করে আছে নূরের জন্য। তার কথা হচ্ছে, তার সম্পদ সে নিজেই সব কিছু বুঝে নেবে। নিজের খাবার অন্যের পেট থেকে কিভাবে গলায় পাড়া দিয়ে বের করতে হয় তা নূর খুব ভালোভাবেই জানে। এখন শুধু দেখার অপেক্ষা কখন কিভাবে গলার নিজের পা চেপে ধরে নূর। কামিনী চৌধুরী পাগলের মতো কয়েক জায়গায় কল করলো। আশানুর রূপ কোনো ফল না পেয়ে ফোন ছুঁড়ে মারল দেয়ালে। হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের চুল টানতে লাগলো।
ল্যাপটপের স্ক্রিনে কামিনী চৌধুরীর বেহাল দশা দেখে উচ্চস্বরে হেসে উঠল নূর। মুখ দিয়ে চুকচুক শব্দ করে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আবারও বউ সাজতে হবে, আসমিন জাইন চৌধুরীর বউ। আসমিন নূরের অফিস থেকে বেরিয়ে মন্ত্রণালয়ে চলে গিয়েছিল। মিটিং সে নিজেই 2 ঘন্টায় পিছিয়ে দিয়েছিল। সারাদিন নিজের অফিসে ব্যস্ত ছিল সে। এইদিকে তার কথা মতো সানভি সত্যি সত্যি বাসর সাজিয়ে বসে থাকবে তার ধারণাতেও ছিল না তা। রাত 10টায় নিজের বিশাল গাড়িবহুল নিয়ে নূর মঞ্জিলে প্রবেশ করলো আসমিন। দেহরক্ষীরা বের হয়ে তার গাড়ি ঘিরে দাঁড়াতেই বেরিয়ে এলো আসমিন। প্রচণ্ড গরমে আর ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। এসি গাড়িতে থাকা সত্ত্বেও ঘামে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপে আছে। বাড়িতে ঢুকতে ভ্রু কুঁচকে ফেলল আসমিন। চারদিকে ফুলের গন্ধে মোমো করছে। মাথায় হালকা চাপ দিতেই মনে পড়ল সকালের কথা। বিরক্তিতে মুখ থেকে চকসব উচ্চারণ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল আসমিন। নূর নিশ্চিত এসব নিয়ে কোনো মাথা ঘামায়নি। রুমে ঢুকেই আরেক দফা চমকে গেল আসমিন। নূর বউ সেজে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সারা রুম যেন ফুল দিয়ে ঢেকে ফেলেছে। এত বেলি ফুল কোথা থেকে জোগাড় করলো তাও চিন্তার বিষয়। ফ্রেশ হয়ে আসুন মন্ত্রী সাহেব। নূরের কথায় ঘোর ভাঙল আসমিনের। কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে খাট বরাবর রাখা ইজি চেয়ারে বসে পড়ল নূর। মুখে বাঁকা হাসি বিদ্যমান। 10 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আসমিন। নূর কিছু একটা নাড়াচাড়া করছে নিজের হাতে। আসমিন ট্রাউজার আর সাদা শার্ট পরেছে। বুকের কাছে কয়েকটা বোতাম খোলা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এদিকে নূরকে দেখে বারবার ঢোক গিলছে আসমিন। আজকে সে বাসর করতে চায় না। এমন জ্বালাময়ী রূপের সাথে বাসর করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। আসমিন কিছু একটা ভেবে নূরের দিকে এগিয়ে যেতেই নূর নিজের হাতের লাইটারটা বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ফুল সজ্জিত খাটটিতে। আসমিন পকেটে হাত গুজে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। নূর বাঁকা হেসে ব্যঙ্গাত্মক গলায় বলল, আপনার বাসর এই আগুনের মতন উজ্জ্বল হোক মন্ত্রী সাহেব। আসমিন 2 কদম এগিয়ে একটা সুইচ টিপতেই ওপর থেকে পানি পড়তে লাগলো। আসমিন আর নূর মুহূর্তেই কাক ভেজা হয়ে গেল। নূর কটমট চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন মাথার চুলগুলো উল্টে নূরের কাছে গিয়ে কোমর আঁকড়ে ধরে দাঁড়ালো। ঠোঁট জোড়া নূরের কাছে চেপে গুনগুন করে গাইতে লাগলো। আগুন দেখেছ কি? আগুন হয়ে জ্বলছি আমি। যাকে তুমি আগুন বলো, আমি তাকে বলি পানি। অন্ধকার কোনো ঘর থেকে কারো বিষণ্ণের চিৎকার ভেসে আসছে। মস্ত বড় এক গুদাম ঘরে বিশাল বহুল এক রুমে বসে আছে আসমিন। তার পাশেই কোনো রুম থেকে আবারও আর্তনাদ ভেসে আসছে। সোফায় বসে হাঁটুতে 2 হাত ভর দিয়ে পা নাচিয়ে যাচ্ছে আসমিন। সানভি ভয়াত্মক চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। লোকটার আর্তনাদ শুনে তার নিজেরই বুক কাঁপছে, অথচ আসমিন গুনগুন করে গান গায়েই যাচ্ছে। হঠাৎ করেই সোজা হয়ে বসলো আসমিন। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু দেখায় ব্যস্ত হয়ে গেল। সানভি বার কয়েক ঢোক গিলে শুকনো গলায় ভিজিয়ে নিল। আসমিনের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আর কিছুক্ষণ এভাবে চললে লোকটা মরে যাবে স্যার। তাহলে তো তোমার কপালে দুঃখ আছে শান। মরতে পারবে না ও। মারতে থাকো। অবস্থা খারাপ হলে ডাক্তার দেখাও, সুস্থ করে আবার মারো। যতক্ষণ না মুখ খুলছে এভাবেই চলতে থাকবে। যাও। সানভি হতদন্ত পায়ে চলে গেল ডাক্তার ডাকতে। মিনিট 10 পর ডাক্তার নিয়ে একটা অন্ধকার নোংরা রুমে প্রবেশ করলো সানভি। একটা মাঝবয়সী লোককে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। নাক মুখ দেখে চেনার উপায় নেই। আসমিনের নির্দয় লোকগুলো সারা মুখ থেতলে দিয়েছে। দাঁত পড়ে গেছে কয়েকটা। ডক্টর নিজেও শিউরে উঠল। এভাবে কেউ কাউকে মারে? কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। সানভির কপালে চিকন ঘামে দেখা দিল। কাপা কাপা চোখে রুমে সেট করা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো। শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, যা করার এভাবেই করুন।
নিচে নামানো যাবে না? ডক্টর আর কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। সে জানে যে বললে কোনো কাজ হবে না। রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লোকটার কোনো হুঁশ নেই। আশমিন তীক্ষ্ণ চোখে সব কিছু দেখে চলেছে। শত রেগে গেলেও আশমিন নিজের চেহারা তাই কখনোই প্রকাশ করে না। নিজেকে সব সময় রাখে শান্ত, কিন্তু ইদানিং তার মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। নূর তো উঠে পড়ে লেগেছে তার ধ্বংস করতে। এই যে এখন ধৈর্য ধরে 2 ঘন্টা যাবৎ তার রুমে তল্লাশি করেই চলেছে। ঠিক কী খুঁজছে তা আশমিন জানে। হাজার খুঁজলেও নূর কিছুই পাবে না, আশমিন তা জানে। তবুও সে এক ধ্যানে নূরকে দেখেই যাচ্ছে। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে নূর এখন রীতিমতো রাগে ফুঁসছে। আর নূরের রাগী ফেস দেখে মুচকি হাসছে আশমিন। সেই মুহূর্তে আবারও সানভীর আগমন। জ্ঞান ফিরেছে স্যার? আমি আসছি। আশমিন নিজের শুভ্র পাঞ্জাবি বদলে একটা ক্যাজুয়াল শার্ট পরে সেই অন্ধকার রুমে ঢুকলো। লোকটা তাকে দেখে থরথর করে কাঁপছে। আশমিন ইশারা করতেই গার্ডগুলোর মধ্যে কয়েকজন এসে লোকটাকে নামিয়ে দিল। আশমিনের সামনে রাখা একটা চেয়ারে বসিয়ে দিয়ে আবারও নিজেকে জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। আশমিন লোকটার মুখোমুখি বসে শান্ত গলায় বলল, কেমন আছেন ড্রাইভার আঙ্কেল? আশমিনের মুখে কেমন আছেন শুনে ড্রাইভার মতিন মিয়া থরথর করে কাঁপতে লাগলো। মুখে কিছু না বলতে পারায় বারবার হাত জোর করে মাপ চাইতে লাগলো। আশমিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। চেয়ারের পেছনে মাথায় এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, দীর্ঘ 20 বছর যাদের লোন খেয়েছেন তাদের সাথে বেইমানি করলেন আঙ্কেল। ব্যাপারটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। আশমিনের গলায় দুঃখী দুঃখী ভাব। সানভি পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে ফেলল। আশমিনের দুঃখী গলা শুনে ভীত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন আফসোসের স্বরে বলল, আমার আপনাকে মারতে ইচ্ছে করছে না আঙ্কেল। আর ক বছরই বা বাঁচবেন বলুন? এখন আর আপনাকে মেরে লাভ কি? আমি বরং আপনার 2 ছেলেকে মেরে ফেলি। লোকটা ভয়াত্মক চোখে তাকালো আশমিনের দিকে। অস্পষ্ট গলায় ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করলো বারবার, কিন্তু আশমিন সেই আকুতি শুনল না। সে পায়ের উপর পা তুলে পা নাড়িয়ে গার্ডকে ইশারা করলো। সাথে সাথে সেখানে 22 বছরের এক যুবককে নিয়ে হাজির হলো গার্ড। ছেলেটার হাত পা ভাঙা, দেখেই বোঝা যাচ্ছে তাকে খুব টর্চার করা হয়েছে। মতিন মিয়া ছেলের এমন দুর্দশা দেখে ডুকরে কেঁদে উঠল। এই ছেলেদের জন্যই তো রাফসান শিকদারের মতো মানুষের সাথে বেইমানি করেছে। তার পাপ আজ তাকে এনে এইখানে দাঁড় করিয়েছে। আশমিন রিভলভার হাতে নিয়ে ঘাড় কাত করে মতিন মিয়ার দিকে তাকালো। মতিন মিয়ার বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার। আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো শান। গরমে আমার গলা একদম শুকিয়ে গেছে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল আশমিন। দুটো বোতাম খুলে দিয়ে শার্ট কিছুটা এলিয়ে দিয়ে ঘাড়ের দিকে। সানভি ইশারা করতে একজন এক বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার এনে দিল আশমিনের হাতে। আশমিন 2 চুমুক দিয়ে মতিন মিয়াকে শান্ত গলায় বলল, সে এখন কোথায় আছে আঙ্কেল? মতিন মিয়া অস্পষ্ট গলায় বলল। কোন দেশে আছে? আশমিন ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করতেই কেঁপে উঠল মতিন মিয়া। চোরা চোখে এদিকে ওদিকে তাকিয়ে নিজের নজর লুকালো। আশমিন শক্ত গলায় বলল, তার সাথে কে কে জড়িত? এটাই আপনার শেষ সুযোগ। মতিন মিয়া মাথা নিচু করে ফেলল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি বলুন। চোখ বন্ধ করে ফেলল আশমিন। বন্দুকের নল দিয়ে কপাল ঘষে চোখ বন্ধ করেই পরপর 5টা শ্যুট করে দিল মতিন মিয়ার বুকে। মারুফ ডুকরে কেঁদে উঠল। ছোটর জন্য ছটপট করতে লাগলো বারবার। শতই হোক নিজের বাবা তো, তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। আশমিন মারুফের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে মারুফ। তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে।
আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না মারুফ। তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে নিরাপদ নাও। আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম, কারণ তোমাদের গায়েও বিশ্বাসঘাতকের রক্ত বইছে। কিন্তু আমি তা করব না। সব মানুষ এক হয় না। যেমন বিশ্বাসঘাতকের সন্তান হয়ে আমি বিশ্বাসঘাতক নই। কখনো আমাকে ভুল প্রমাণ করো না। মারুফ অশ্রুসিক্ত চোখে তাকালো আশমিনের দিকে, ধরা গলায় বলল। আশমিন মলিন হাসল, ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। সানভি আশমিনের পিছু পিছু আসলো। আশমিনের মনের ভিতর যে তুফান চলছে তা সানভি কিছুটা হলেও বুঝতে পেরেছে, কিন্তু আশমিন ঠিক আগের মতোই শান্ত ও গম্ভীর। এই দিকটা সামনে নিও শান, আমি বের হচ্ছি। আমিও আসছি আপনার সাথে। সানভি দ্রুত জবাব। আশমিন গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল। দরকার নেই, আমি একা যেতে পারবো। আশমিনের গাড়ি চলে যেতেই সানভি আরও 4টি গাড়ি আশমিনের পেছনে পাঠিয়ে দিল। এইভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আশমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে, নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আশমিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তার চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালেও ভাঁজ পড়েছে। আশমিন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আসমিনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আসমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আসমিনের সামনে দাঁড়াতেই আসমিন মলিন হাসলো, ক্লান্ত গলায় বলল। আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আসমিনের এমন গলা শুনে হালকা কেঁপে উঠল নূর। জরুরি চোখে পর্যবেক্ষণ করলো আসমিনকে। রাগী গম্ভীর লোকটাকে আজ ভঙ্গুন লাগছে। নূর এগিয়ে গিয়ে আসমিনকে হালকা হাতে জড়িয়ে ধরল। আসমিন তাদের মধ্যকার ফাঁকাটুকু ঘুচিয়ে নূরকে শক্ত করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। নূরের দম বন্ধ হয়ে আসছে, তবুও কিছু বললে আসমিনকে শান্ত হতে সময় দিল। আসমিনের বুকে কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা ভাঁজ পড়লেও খুব একটা পাত্তা দিল না। কয়েক মিনিট এভাবে কাটার পর নূর নিজেই মুখ খুলল। খারাপ সময় এইভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সেদিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আবার খারাপ সময়ে মানুষকে দূরছাই করতে পারি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আশমিন। নূরের সূক্ষ্ম খোঁচা সে বুঝতে পেরেছে। নির্লিপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসলো। নূরের গম্ভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশমিন বরাবরের মতো শান্ত গলায় বলল। তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি আর এখনো বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে অপরাধ বোধে ভুগতে হয়। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখের বলা কথা কখনো ফেরত আসে না। তোমাকে বলা আমার কথাগুলো কিন্তু আমি ফিরে নিতে পারিনি। আমার তখনকার অযোগ্যতাও ওই কথাগুলোকে বোরিং করতে পারিনি। একই ভুল তুমি করলে আমার কিন্তু খারাপ লাগবে। কথাগুলো বলেই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আশমিন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখলো আশমিনের চলে যাওয়া। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছে না নূর। সেদিন রাতে যেভাবে নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে আর একটা কাছে টেনে নিয়েছিল আশমিন, দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আশমিন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে। ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেকটা সময়। আশমিন অবাধ বিচরণ করেছে নূরের ওপর। দুজনের নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। আশমিন নূরের বুক থেকে মুখ তুলে আশমিনের উষ্টাদারে দল গোল করে নিতেই নূর আশমিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হুট করেই আশমিনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। নূর চোখ বন্ধ করেই হাঁপাচ্ছে। উপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীর পড়া পানির বিন্দুগুলো এক একটা মুক্তের দানা মনে হচ্ছে আশমিনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দিয়ে নূরকে কোলে তুলে নিল আশমিন। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে নূর। আশমিনের কোল থেকে নামার জন্য মোচড়া মুচড়ি করতেই আশমিন বাঁকা হাসল। নূরের রক্তিম নাকে হালকা কামড় দিয়ে ভরাট গলায় বলল। মোচড়া মুচড়ি করেও কোনো লাভ নেই। বাসর করতে তো এসেছ,
এখন তোমাকে কিছু না করে ছেড়ে দিলে তুমি তো আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো। তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতে হতেও হইল না, তাই বাসর হবে, আগুনের ভেজা বাসর। নূর হতভম্ব হয়ে কথা বলতেই ভুলে গেল। হাজার কিল ঘুষি দিয়েও আশমিনের হাত থেকে মুক্তি পেল না। নিজের নখ রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকে ভৎসনা করতে লাগলো। তাহলে অন্তত খামচে খামচে এই অশুভ লোকের চেহারা নকশা বদলে ফেলা যেত। সেই দিন এক অন্য আশমিনকে আবিষ্কার করেছিল নূর, যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য অসভ্য অসভ্য। পরের দিন থেকে দুজন ঠান্ডা জল লাগিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলল। আশমিনকে দেখে সানভি মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এইভাবে জ্বর বাঁধালো কি হলো আজব? এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আশমিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেলল। এইদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আশমিনকে বকেই গেল। কয়েক হাজার অভিশাপ দিয়েও ক্ষান্ত হলো না। আশমিনের কাবাডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। এই সাদা শার্ট পরা দেখেই সে পিছলে গিয়েছিল। 2 দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল। এই অবস্থার বাইরে গেলে লোক হাসানোর মানে হয় না। অথচ আশমিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। একবেলায় জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাকে কুপোকাত করে ফেলল। আশমিন কয়েকবার বিড়বিড় করে বলে ফেলল, বউয়ের অভিশাপে, বউয়ের অভিশাপে। তারপর থেকে টানা 17 দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আশমিনকে এগিয়ে চলেছে এই কয়েকদিন। আশমিনও সেই দিকে পাত্তা দেয়নি। আজ হুট করে আশমিন এইভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে গেল নূরকে। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগোছালো জীবন নিয়ে। সব কিছুই স্বাভাবিক থাকতে পারত অন্য সব মেয়েদের মতো। সেও একটা সাজানো গোছানো সংসার করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে। ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। বলো আমি। মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আসমিন স্যারের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আর তার পরিবার ও কয়েক ঘন্টার মধ্যেই উধাহ। তাদের খোঁজ বন্ধ করো আমি। আপাতত তোমার স্যারের উপর নজর রাখো, সে যেন বুঝতে না পারে কিছু। ওকে ম্যাম। অমি ফোন রাখতেই নূর চাঁদ দেখা মনোযোগ দিল। এই খেলার শেষ ধাপে আপনিই আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার। সকালে নাস্তার টেবিলে আশমিনকে সবার আগে উপস্থিত হতে দেখে গেল। নিজের মতো করে গুনগুন করছে সে। নূর রেডি হয়ে এসে বসলো তার চেয়ারে। আশমিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। আমজাদ চৌধুরী মতিগতি ভালো ঠেকছে না। কামিনী চৌধুরীর সেই দিকে ধ্যান নেই, সে নিজের মতোই খেয়ে যাচ্ছে। একজন গার্ডস এসে একটা খাম কামিনী চৌধুরীর দিকে এগিয়ে দিল। রেজিস্টার করা এনভেলপ। কামিনী চৌধুরী ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। গার্ডের কথায় রেজিস্টারের খাতায় সাইন করে খামটি হাতে নিল সে। ভেতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল তার। হাত পা কাঁপতে লাগলো। নূর বাঁকা এসে নিজের মতো খেয়েই যাচ্ছে। আমজাদ চৌধুরী সন্দেহবান গলায় বলল, এটা কিসের কাগজ কামিনী? কামিনী চৌধুরী কিছু বলতে পারল না। অতিরিক্ত শখে কথা বের হচ্ছে না মুখ থেকে। নূর সেই দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে। কোম্পানি থেকে 350 কোটি টাকা হেরফের করার জন্য তাকে কোম্পানিকে 400 কোটি টাকা ফেরত দিতে হবে, তাও আগামী 2 মাসের মধ্যে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালো। আশমিন একটা প্যাকেট আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল, এসব বাদ তো আপু, এখানে একটা সাইন লাগবে, তাদের করে দাও তো। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে পেপারের দিকে এক পলক তাকালো। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে নির্লিপ্তভাবে সাইন করে দিল পেপারে। ধন্যবাদ আপু। ও আরেকটা কথা, আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো। মিসেস চৌধুরীও থাকবে, তবে নোরের নাকি একটা ননদ লাগবে, তাই তোমার একটা বিয়ে দেওয়া দরকার। সানবি কিছু ছবি দেবে, দেখে পছন্দ করে রেখো।